আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন লেকচার একে সবাইকে স্বাগতম। আজকে আমরা সেট ও ফাংশন সম্পর্কে জানব। এটা নবম ও দশম শ্রেণীর স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তাহলে চলো আমরা টপিকসে ফিরে আসি। তাহলে এটা 2.1 সেট ও ফাংশন। তাহলে আমরা এট ফার্স্ট শিখবো সেট বলতে কি বোঝো, সেট কাকে বলে। তাহলে আমরা সেট সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্য জেনে নেব। সেট কাকে বলে? বাস্তববাদ চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়ে থাকে। আবার বলো, সেট কাকে বলে? সেট হচ্ছে বাস্তববাদ চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়ে থাকে। আমরা লিখে দেই, বেশিক্ষণ মনে থাকবে। তাহলে তুমি লেখো, বাস্তব বা চিন্তার জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়ে থাকে। সেট বলা হয়ে থাকে, ঠিক আছে। আবার দেখো, বাস্তববাদ চিন্তার জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়ে থাকে। সেটকে ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর ABCD XYZ ইত্যাদির দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। লিখে ফেলো, সেটকে প্রকাশ করা হয় ইংরেজি অক্ষর ABCD XYZ এই বর্ণমালাগুলো দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এক্সাম্পল স্বরূপ ধরো, আমি নিলাম এ একটা সেট, উপাদান সংখ্যা 1 2 3, ঠিক আছে। তাহলে দেখো, এ সেটের উপাদান সংখ্যা 1 2 3 সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আখ্যায়িত করেছি, তার মানে এটা একটা সেট। তাহলে সেটের প্রকাশ বা মাধ্যম হচ্ছে এখানে এ, ঠিক আছে। তাহলে আমরা বড় হাতের অক্ষর ABCD XYZ অর্থাৎ ইংরেজি যে বর্ণমালাগুলো আছে তার বড় হাতের অক্ষর দ্বারা সেটকে প্রকাশ করে থাকি। বোঝা গেছে? তাহলে সেট কাকে বলে, সেট প্রকাশের পদ্ধতিতে আমরা শিখে গেলাম, ঠিক আছে, কিভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, সেট আবিষ্কার করেছে কে? জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। 1845 থেকে 1918 এই খ্রিস্টাব্দের মধ্যে সর্বপ্রথম সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা দেন। তিনি অসীম সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা দেন, যা গণিত শাস্ত্রের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে থাকে। এই পর্যায়ে আমরা শিখব সেটের পদ্ধতি। সেট কয়টি পদ্ধতিতে প্রকাশ করা হয়ে থাকে? সেট প্রকাশের পদ্ধতি দুই ধরনের। একটা হচ্ছে রোস্টার মেথড অথবা ট্যাবুলার মেথড, সেকেন্ডটা হচ্ছে সেট বিল্ডার মেথড, ঠিক আছে, অর্থাৎ তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি, এই দুইভাবে সেটের প্রকাশ ঘটে, ঠিক আছে। তো আমরা লিখে ফেলি সেট প্রকাশের পদ্ধতি দুইটি। আচ্ছা, এক নম্বর ট্যাবুলার মেথড, অথবা এটাকে বলা হয় রোস্টার মেথড। রোস্টার মেথড, ওকে। বাংলায় এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। আচ্ছা, সেকেন্ডটাকে বলা হয় সেট বিল্ডার মেথড, ঠিক আছে। সেট বিল্ডার মেথড অর্থাৎ সেট গঠন পদ্ধতি, বাংলায় সেট গঠন পদ্ধতি, ঠিক আছে। তাহলে এখন দেখো, সেট প্রকাশের পদ্ধতি দুইটি। একটা হচ্ছে ট্যাবুলার মেথড, রোস্টার মেথড, একই কথা তালিকা পদ্ধতি। সেকেন্ডটা হচ্ছে সেট বিল্ডার মেথড, সেট গঠন পদ্ধতি। এখন দেখো, ট্যাবুলার মেথডটা কাকে বলে? আচ্ছা, যে সেটগুলো নির্দিষ্ট
ঠিক আছে, হিসাবপাতি করা যায়। এই ধরনের মেথডকে বলা হয় ট্যাবুলার মেথড। তাহলে নির্দিষ্ট কি ধরতে পারো এ একটা সেট, যে এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এক্স ওয়াই জেড এ সেটের উপাদানগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, নির্দিষ্ট করে বলছে। থাকতে পারে ধরো বি, এখানে থাকতে পারে যে 1 2 3 এরকম থাকতে পারে। তাহলে দেখো তো এক্স ওয়াই জেড নির্দিষ্ট করে বোঝাইছে এবং তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছে। 1 2 3 এখানে বি সেটের উপাদান নির্দিষ্ট করে বোঝাইছে, তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছে। তবে এই ধরনের মেথডকে বলা হবে ট্যাবুলার মেথড বা তালিকা পদ্ধতি বলা হবে। এখন দেখো আমরা শিখবো সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি। আচ্ছা, সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি নির্দিষ্ট করে বোঝাবে না, কিন্তু কোনো একটা ধর্মকে বোঝাবে। তবে এই ধরনের মেথডকে বলা হবে সেট বিল্ডার মেথড। এক্সাম্পল স্বরূপ থাকতে পারে এক্ষেত্রে ধর্মকে বোঝাবে। ধরো এ একটা সেট আছে যে বলছে এক্স হাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, ঠিক আছে। থাকতে পারে ধরো বি এক্স হাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখন তুমি বলতে পারো এটার ধর্ম আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, বিজোড়, এটার ধর্মটা হচ্ছে জোড় না বিজোড়? বিজোড়, ঠিক আছে। তাহলে এক্স এর মানগুলো বিজোড় সংখ্যা হতে হবে, ধর্ম বলছে বিজোড় সংখ্যা। এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, আমরা স্বাভাবিক সংখ্যা কি বলবো, কি বলতে কি বুঝি? যে গণনাকারী সকল সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো হতে হবে এক্স জোড় সংখ্যা, এক্স পূর্ণ সংখ্যা, এরকম। এরকম ধর্ম বোঝালে এই ধরনের পদ্ধতিকে বলা হবে সেট বিল্ডার মেথড অথবা সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা কিন্তু সেট প্রকাশের পদ্ধতি পাইলাম দুইটা, ট্যাবুলার মেথড, সেট বিল্ডার মেথড। ট্যাবুলার মেথড নির্দিষ্ট করে বোঝাবে, তৃতীয় বন্ধনীতে আবদ্ধ হবে। সেট বিল্ডার মেথড, ঠিক আছে, এই ক্ষেত্রে ধর্মকে বোঝাবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু সেট বিল্ডার মেথড এবং ট্যাবুলার মেথড সম্পর্কে বুঝতে পারলাম। এই পর্যায়ে আমরা শিখব ফাইনাইট সেট অর্থাৎ সসীম সেট সম্পর্কে। দেখো ফাইনাইট সেট, সসীম সেট, ঠিক আছে। তাহলে দেখো তো ফাইনাইট সেট বা সসীম সেট কাকে বলে, ঠিক আছে। আচ্ছা, সসীম সেট কাকে বলে? সসীম সেট হচ্ছে যে সেটগুলোকে গণনা করা যায়, নির্দিষ্ট করে হিসাব করা যায়। তবে এই ধরনের সেটকে বলা হবে সসীম সেট, ঠিক আছে। লিখে দিলাম না, যে সকল সেটগুলো নির্দিষ্ট, এই ধরনের সেটগুলোকে বলা হবে সসীম সেট বা ফাইনাইট সেট। এক্সাম্পল স্বরূপ থাকতে পারে ধরো এ একটা 1 2 3, তাহলে এ সেটের উপাদান সংখ্যা তিনটি 1 2 3 নির্দিষ্ট করে বোঝাইছে। থাকতে পারে ধরো এ ইকুয়াল এক্স হাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এবং ধরো 3 লেস এক্স লেস হচ্ছে 10। তাহলে এক্স এর মান 3 থেকে বড়, 10 থেকে ছোট, এর মধ্যে মৌলিক সংখ্যার মানটা নিতে হবে। তাহলে তোমাকে কি বললো? সসীম সেট, নির্দিষ্ট করে বোঝাইছে। তবে এই ধরনের সেটকে বলা হবে ফাইনাইট সেট। বুঝতে পারলো সবাই? পারবে না? দেখো এই পর্যায়ে আমরা শিখবো ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট কাকে বলে? যে সেটের সদস্য সংখ্যা অনির্দিষ্ট, হিসাব করা যায় না, গণনা করা যায় না, এই ধরনের সেটকে বলা হবে ইনফাইনাইট সেট বা অসীম সেট। ওকে, তাহলে লিখে দিতে হবে কি, যে অসীম সেট কাকে বলে? যে সেটের উপাদানগুলো হিসাব করা যায় না, এই ধরনের সেটকে বলা হবে ইনফাইনাইট সেট বা অসীম সেট। ওকে, আচ্ছা, এক্সাম্পল স্বরূপ তুমি নিতে পারো, ধরো এ একটা সেট নিলাম, তাহলে অসীম সেট কাকে বলা হবে? দেখো এক্স হাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এক্স হাজ দ্যাট এক্স, এক্স এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে বিজোড় সংখ্যা কি হতে পারে? 1 3 5 7 ডট 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 ইনফিনিটি, সারা জীবন চলতেই কি থাকবে। তাহলে এই রকম যে সেট তুমি পাচ্ছ অসীম পর্যন্ত, এই ধরনের সেটকে বলা হবে ইনফাইনাইট সেট বা অসীম সেট, ঠিক আছে। বলতে পারে ধরো বি সাজ ডেট বি সমান এক্স সাজ ডেট এক্স জোড় সংখ্যা, জোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি বির মানটা পাচ্ছ কি? এক্স, এক্স এর মানগুলো জোড় হতে হবে।
তাহলে তুমি পাচ্ছ 2,4,6,8 ডট 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 সারা জীবন কিন্তু চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে ইনফিনিটি আসতেছে, হিসাব করা যাচ্ছে না, অসীম পর্যন্ত চলতেছে, এই ধরনের সেটকে বলা হবে ইনফাইনাইট সেট বা অসীম সেট। ওকে, পারবে না? এমটি সেট বা ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান সংখ্যা নাই। তাহলে লেখো যে সেটের কোনো উপাদান সংখ্যা নাই, যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই, উপাদান সংখ্যা নেই, তাকে এমটি সেট বা ফাঁকা সেট বলা হয়, ফাঁকা সেট বলে। ঠিক আছে, তো ফাঁকা সেটকে অরি বা ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ফাঁকা সেটকে অরি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটার নামই ফাই, এটার নামই অরি। তাহলে এত ফাঁকা সেটকে এত চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, প্রকাশ করা হয়। ধরো এক্সাম্পল শুরু থাকতে পারে, ধরো এ একটা সেট নিলাম, x such that x, ধরো না এরকম না নিলাম, ধরো এরকম দিলাম x belong to n such that n স্বাভাবিক সংখ্যার সেট, 3 less x less 4। তাহলে দেখো তো x এর মান 3 থেকে বড়, 4 থেকে ছোট এমন মান নিতে হবে। তাহলে x এর মধ্যে মানটা কিন্তু এখানে বলছে স্বাভাবিক সংখ্যার সেট হতে হবে। গণনাকারী সকল ধরনের সেটকে বলা হয়, গণনাকারী সকল সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে 3 এবং 4 এর মধ্যে কিন্তু দশমিক মান বিদ্যমান। থেকে বড় এই যে দেখো আমরা এখানে নেব 1 2 3, এখানে হচ্ছে 4। তাহলে 3 থেকে বড় ডান দিকে, 4 থেকে ছোট বাম দিকে। তার মধ্যে এর মধ্যে কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নেই, দশমিক সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে এই ধরনের সেটকে বলা হবে ফাঁকা সেট। তার মানে কিছু নাই, মানে ফাঁকা অবস্থানে আছে। বুঝতে পারলা কি সবাই? আচ্ছা, এবার দেখো এই পর্যায়ে আমরা শিখব উপসেট সম্পর্কে, সাবসেট সম্পর্কে। তাহলে দেখো সাবসেটের ক্যালকুলেশন বা সংজ্ঞাটা আমরা যদি ম্যাথমেটিক্যালি দেই বেশিক্ষণ মনে থাকবে। ধরো আমরা এ একটা সেট নিলাম, ধরো ছোট হাতের এ ছোট হাতের বি নিলাম। ঠিক আছে, এটা আমাদের মূল সেট, এর সদস্য সংখ্যা এ এবং বি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি উপসেটটা তৈরি করি, কি কি হতে পারে? প্রথমে একটা হতে পারে এ, তারপর এখানে একটা হতে পারে বি, তারপর দুটাই হতে পারে কত আছে এ কমা বি। যদি এটা বাদ দিয়ে ফাঁকা ভাবে তৈরি করো তাহলে কিন্তু আসতে পারে ফাঁকা সেট, অরি। তাহলে যে পদার্থ সেট হতে অন্য কোনো সেট তৈরি করা যায় বা গঠন করা যায়, তো এই গঠন করার পদ্ধতিকে বলা হবে উপসেট বলা হবে। ওকে, ক্লিয়ার সবাই? অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এই গঠিত সেটগুলোকে বলা হবে উপসেট। ওকে, বুঝতে পারছো কি? আচ্ছা, এরপর যে আমরা শিখব নেক্সট প্রপার সাবসেট। প্রকৃত উপসেট কাকে বলে? প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট কাকে বলে? প্রকৃত উপসেটের সংজ্ঞাটা হচ্ছে এরকম, ধরো কোন একটি তুমি সেট নিলাম, পর্যাপ্ত একটা সেটের ভান্ডার নিলাম বা একটা সেট নিলাম, সেখান থেকে তুমি উপসেট বার করলা, যে উপসেটের পরিমাণ যদি প্রদত্ত সেট অপেক্ষা কম হয় তবে তাকে বলা হবে প্রকৃত উপসেট। এক্সাম্পল স্বরূপ দেখো নিতে পারো এরকম, ধরো এ একটা সেট আছে কি 2 3 4 5, বি একটা সেট নিলাম হচ্ছে ধরো 3 4। তাহলে এখন দেখো তো টোটাল সেট ছিল এখানে 2 3 4 5, বি সেট ছিল 3 4, যা কিন্তু প্রদত্ত উপসেটের মধ্যে, প্রদত্ত সেটের মধ্যে বিদ্যমান আছে, এবং প্রদত্ত সেট অপেক্ষা এই সেটটা কিন্তু ছোট আছে, কম আছে উপাদান সংখ্যা। তার মানে বলা হবে এটা একটা প্রকৃত উপসেট। এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে এ সেট হতে, এ সেট দেখো এ সেট হতে বি সেটের উপসেট এ একটা সেট বি একটা সেট দেওয়া আছে, বি সেটের উপাদানগুলো এর মধ্যে আছে, বি সেটের উপাদান কিন্তু এ সেটের অপেক্ষা কম। ঠিক আছে, প্রদত্ত সেট অপেক্ষা কম, তবে এই ধরনের সেটকে বলা হবে প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট। অর্থাৎ ধরো এ সেট হতে বি সেটের প্রকৃত উপসেট কত, প্রকৃত
প্রকৃত, প্রকৃত উপসেট, তাহলে এ সাবসেট বি। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু উপসেটকে প্রকৃত উপসেটকে সাবসেট এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, যদি বলতো বি সেট হতে এ সেটের উপসেট, তাহলে বি সাবসেট এ। ঠিক আছে, তাহলে এটা প্রপার সাবজেক্ট বা প্রকৃত উপসেট। কিন্তু যদি শুধু উপসেট বলতো এস ইউপি এস ই টি, সাবসেটের ক্ষেত্রে, উপসেটের ক্ষেত্রে ধরো এ সেট হতে বি সেটের উপাদান, তাহলে এ সাবসেট অর ইকুয়াল বি হতো। যদি বি সেট হতে এ সেটের উপাদান হতো, তাহলে বি সাবসেট অর ইকুয়াল হচ্ছে এ হতো। অর্থাৎ উপসেটকে সাবসেট অর ইকুয়াল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, আর প্রকৃত উপসেটকে শুধু সাবসেট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে দেখো এ সেট হতে বি সেটের উপাদান সংখ্যা এ সাবসেট অর ইকুয়াল বি, তার মানে সাবসেট অর ইকুয়াল দ্বারা সাবসেটকে প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ উপসেটকে প্রকাশ করা হয়ে থাকে, আর শুধু সাবসেট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে প্রকৃত উপসেটকে। ওকে, ক্লিয়ার সবাই? এই পর্যায়ে আমরা শিখবো ইকুইভ্যালেন্ট সেটের সমতা। তাহলে সেটের সমতা তুমি কি করবা? যদি দুটি সেটের উপাদান সংখ্যা সেম থাকে তবে এই ধরনের সেটকে বলা হবে ইকুইভ্যালেন্ট সেট বা সেটের সমতা। দেখো, যদি আমরা এ একটা সেট নিলাম 2 3 4, ঠিক আছে, বি একটা সেট নিলাম ধরো 3 4 5, ঠিক আছে, তাহলে এখানে উপাদান সংখ্যা 3টা আছে, এখানে আছে 3টা, অতএব আমরা সংজ্ঞানুসারে লিখতে পারি, সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি এ ইকুয়াল হচ্ছে বি। অর্থাৎ দুটি সেটের উপাদান সংখ্যা যদি সেম দেওয়া থাকে তবে এই ধরনের সেটকে বলা হবে ইকুইভ্যালেন্ট সেট বা সেটের সমতা। বুঝতে পারলা সবাই? ওকে, আচ্ছা, এরপর যে আমরা শিখবো ডিফারেন্স অফ সেট, সেটের অন্তর বা সেটের বিয়োগ। ওকে, ডিফারেন্স অফ সেট, সেটের অন্তর। সেটের অন্তরটা তুমি কিভাবে বুঝবা? ধরো আমরা একটা সেট ধরে নিলাম, আমরা একটা সেট ধরে নিলাম 2 3 4 5 6, এবং বি একটা মান ধরে নিলাম 4 5 6, ঠিক আছে, বলছে এ এবং বি ইকুয়াল টু হট, তাহলে এত হলে এ মাইনাস বি অথবা এ বাদ হচ্ছে বি, ঠিক আছে, ইকুয়াল টু হট, বা এর মান কত, ইকুয়াল টু হট আমরা দিলাম। তার মানে এ থেকে তোমাকে বি এই সেটটা বিয়োগ করতে বলছে। এই বিয়োগ করার পদ্ধতির নাম হচ্ছে ডিফারেন্স অফ সেটস, সেটের অন্তর। তাহলে আমরা কি করব, এ মাইনাস বি করে নেব, এর মান দেওয়া আছে 2 3 4 5 6, মাইনাস বির মান দেওয়া আছে কত 4 5 6। তোমাকে এখন বিয়োগ করতে হবে, বিয়োগের সিস্টেম তোমাকে জানতে হবে। কিভাবে জানবা? যে প্রথম সেটের উপাদান সংখ্যা দ্বিতীয় সেটের উপাদান সংখ্যা সেম আছে কিনা, যেটা যেটা সেম থাকবে সেটা বাদ দিবা, দিয়ে প্রথম সেটের উপাদানগুলোই হবে তার অ্যান্সার। তাহলে আমরা এখানে বাদ দেব, দেখো তো 4 4 5 5 6 6 সেম আছে, বাদ দিয়ে দিলাম। তাহলে প্রথম সেটের উপাদান থাকলো শুধু 2 3, তাহলে অন্তর হবে 2 3, এটা বুঝতে পারলাম? আচ্ছা, যদি প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান কমন না থাকে তাহলে কি করবা? ধরো এ একটা মান দেওয়া আছে 2 3, বি একটা সেটের মান দেওয়া আছে 4 5, এক্ষেত্রে বলছে এ মাইনাস বি ইকুয়াল টু হট। তাহলে এক্ষেত্রে তুমি এ মাইনাস বি কি করবা? যদি প্রথম এবং দ্বিতীয় সেটের উপাদানগুলো যদি সেম না দেওয়া থাকে তাহলে প্রথম সেটের উপাদানটাই হবে ওই প্রথম সেটের উপাদানই হবে ওই সেটের অন্তর। তাহলে মানটা হবে কত 2 3, 2 3, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলা কি সবাই? পারবা না? ডিফারেন্স অফ সেট, সেটের অন্তর। আচ্ছা, এবার আমরা শিখব, এই পর্যায়ে আমরা শিখব কমপ্লিমেন্ট অফ এ সেট, পূরক সেট। ঠিক আছে, আচ্ছা, পূরক সেট কাকে বলে? ধরো আমরা এক্সাম্পল দিয়ে দিই তাহলে বেশিক্ষণ মনে থাকবে। ধরো এ একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5, ঠিক আছে, এটা দেওয়া আছে। ইউ একটা সেট দেওয়া আছে যে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, দিয়ে বলছে যে এ ড্যাশ অথবা এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে
হট, এটা তোমাকে কোশ্চেন বের করতে বলছে। তাহলে এর উপর প্রাইম বা এর উপর কমপ্লিমেন্ট থাকলে তুমি বুঝতে পারবা এটা কমপ্লিমেন্ট অফ এ সেট অর্থাৎ পূরক সেট। আচ্ছা পূরক সেটটা কি তাহলে দেখো তো। আচ্ছা এখানে একটু সার্বিক সেটটা শিখে নাও, ইউনিভার্সাল অফ সেট, সার্বিক সেট। তাহলে দেখো তো এখানে একটা সেট দেওয়া আছে, এখানে একটা ইউ সার্বিক সেট দেওয়া আছে। তার মানে সার্বিক সেটটা কি হবে, কোনো একটা উপসেট যদি দেওয়া থাকে সবগুলো মানটা সার্বিক সেটের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে বের করতে বলছে যে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম বের করতে বলছে। তাহলে তুমি যখন এর মানটা বের করবা সলিউশনে আসো যে এ প্রাইম সমান লেখা যায় ইউ মাইনাস হচ্ছে এ, ঠিক আছে। এ প্রাইম কথার অর্থ হচ্ছে ইউ মাইনাস এ, যে এ কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে ইউ মাইনাস হচ্ছে এ। তাহলে তুমি কি করবা, ইউ এর মানটা টোটালি মান দেওয়া আছে এখানে কত 1 2 3 4 5 6 7 8 মাইনাস, আচ্ছা এর মানটা দেওয়া আছে কত এখানে 1 2 3 4 5 5 পর্যন্ত আছে। তাহলে তুমি দেখো তো কমন সংখ্যাগুলো বাদ দিয়ে দাও, তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 ক্যান্সেল, থাকে প্রথম উপাদানের মধ্যে কি আছে যে 6 7 8 এটা আছে, এটাই হবে এটা পূরক সেট, অর্থাৎ এর পূরক সেট আসবে এটা, বুঝতে পারলা। তাহলে এইভাবে শিখলে বেশি করে মনে থাকবে, কাকে বলে এই স্টাইলে মন কম থাকবে। ওকে, আচ্ছা এই পর্যায়ে আমরা শিখব, কি শিখবো বলো, সংযোগ সেট। সংযোগ সেট কাকে বলে, দুই বা ততোধিক, আচ্ছা দুইটি সেটের সকল উপাদান। সংযোগ সেট কাকে বলে, দুইটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সংখ্যাগুলোকে বলা হবে সংযোগ সেট বা সেট অফ ইউনিয়ন, ইউনিয়ন অফ সেট, ইউনিয়ন অফ সেট সংযোগ সেট। সংযোগ সেট কাকে বলে, সংযোগ সেট হচ্ছে দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সংখ্যাগুলোকে সংযোগ সেট বলা হয়। দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সংখ্যাগুলোকে নিয়ে যে সেট গঠন হয় তাকে বলা হয় সংযোগ সেট। আচ্ছা এখন দেখো, ধরো আমরা 1 2 3 একটা সেট নিলাম, বি একটা সেট নেব, 2 4 5 এটা একটা সেট নেব, ঠিক আছে। আমরা যদি সংযোগ করি, সংযোগ করলে আমাকে ইউনিয়ন করতে হবে, অর্থাৎ এ ইউনিয়ন এত হলে বলবে এ ইউনিয়ন বি ইকুয়াল টু হট। তার মানে ইউনিয়ন থাকলে তুমি বুঝতে পারবা এটা সংযোগ সেট করতে বলছে। এ ইউনিয়ন বি এর মানটা এখানে আছে 1 2 3, ইউনিয়ন বির মান আছে কত 2 4 5। তাহলে সংযোগ সেটের সংজ্ঞাটা আমরা মুখে বললাম কি, সেটের সকল উপাদান নিয়ে গঠিত যে সেট তৈরি করবে একে বলা হবে সংযোগ সেট। তাহলে তুমি তৈরি করো দেখি 1 2 3 1, এখানে কমন নাই, এখানে কমন নাই, এক জায়গায় আছে 1 1 লিখে ফেলছি, সরি এখানে 1 আছে, এখানে 1 নাই, তাহলে আমি 1 লিখতে পারি। 2 আর 2 আছে, একটা কমন সংখ্যা লিখতে পারি। 3 আছে, 3 নাই, 3 লিখবো। এখানে 4 নাই, 4 আছে, আমি 4 লিখবো। 5 আছে, 5 নাই, আমি 5 লিখবো। তার মানে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে সংযোগ সেট। এটা হবে এ ইউনিয়ন বির অ্যান্সার। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা এবার শিখবো আমরা সেট, ইন্টারসেকশন অফ সেট। ইন্টারসেকশন অফ সেট কাকে বলে, আচ্ছা সেট কাকে বলে, দুটি সেটের মধ্যে যদি কোনো কমন সংখ্যা বিদ্যমান থাকে, এই কমন সংখ্যা নিয়ে গঠিত যে সেট হবে এটাকে বলা হবে সেট বা ইন্টারসেকশন অফ সেট। এক্সাম্পল স্বরূপ ধরো আমরা একটা সেট নেব 1 2 3, বি একটা সেট নেব যে 2 3 4 5 হলে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বের করতে গেলে বুঝতে হবে এটা আমাকে ইন্টারসেকশন করতে বলছে বা সেট বের করতে বলছে। ওকে, তাহলে আমরা প্রথমত এ ইন্টারসেকশন বি করব, এর মানটা বসে দাও 1 2 3, ইন্টারসেকশন বির মান বসে দাও 2 3 4 5। এখন এ এবং বি এর মধ্যে কমন সংখ্যা আছে দেখো তো 2 কমন 2 কমন, 3 কমন 3 কমন, আর বাকিটা কিন্তু কমন যাচ্ছে না। আমি কমন সংখ্যা নেব 2 3, তাহলে কমন সংখ্যা নিয়ে গঠিত যে সেট হবে এটাকে বলা হবে সেট বা ইন্টারসেকশন অফ সেট। ওকে, বুঝতে পারলা সবাই। দেখো ডিসজয়েন্ট অফ সেট, নিঃশেষ সেট। আচ্ছা দুটি সেটের মধ্যে যদি তুমি ইন্টারসেকশন করো, যদি কমন সংখ্যা না থাকে তবে এই ধরনের সেটকে বলা হবে নিঃশেষ সেট বা ডিসজয়েন্ট অফ সেট। ওকে, এটা আমরা লিখে দিলাম না। ওকে,
দেখো শক্তি সেট, পাওয়ার অফ সেট মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। এই টপিকস থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে। পাওয়ার অফ সেট বা শক্তি সেট কাকে বলে? শক্তি সেট কাকে বলে দেখো, আমরা ক্যালকুলেশনের মাধ্যমে শিখে দেই, বেশিক্ষণ মনে থাকবে। ধরি এ একটা সেটের মান দেওয়া আছে, ধরো m, n, ঠিক আছে। এখান থেকে যদি আমি উপসেট বের করি, এখানে উপসেট, তাহলে আমরা কিভাবে বের করবো? প্রথমে একটা নেব, মনে আছে, তারপরে পরেরটা সেপারেট একটা নেব, তারপরে দুইটাই নেব, তারপরে কোনো কিছু ফাঁকাতে নেব, ফাই নেব। তাহলে এই যে উপসেট গুলো বের করলাম, এই উপসেট দ্বারা গঠিত সেটকেই বলা হবে এ এর শক্তি সেট। তাহলে এই উপসেট দ্বারা গঠিত সেটকে বলা হবে এ এর শক্তি সেট। এটাকে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, প্রকাশ করা হয়। অর্থাৎ পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। পি তে প্রথম অক্ষর দেওয়া আছে পাওয়ার, এই জন্য প্রথম অক্ষর দেওয়া আছে পি, তার পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। বুঝতে পারলো সবাই? তার শক্তি সেট আমরা শিখে গেলাম। দেখো এবার আমরা শিখবো কার্তেশীয় গুণজ পদ্ধতি, কার্টেজেন প্রোডাক্ট সম্পর্কে। দেখো আমরা যদি কোনো একটা সেট নেই, ধরো 2,3 এ, আর একটা সেট নিলাম বি, ধরো 2,3, ধরো এটা আমি মানটা চেঞ্জ করে দিলাম 4,5 নিলাম। হ্যাঁ, এত হলে যে এ ক্রস বি ইকুয়াল টু হট অথবা বি ক্রস এ ইকুয়াল টু হট, তোমাকে ক্রস গুণন বের করতে বলবে। এই যে ক্রস চিহ্ন দিচ্ছে, এই ক্রস চিহ্নকে বলা হয় ক্রস গুণন পদ্ধতি বা কার্টেজেন প্রোডাক্ট বলা হয়। ওকে, তো আমরা এ ক্রস বি বের করব। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট প্রথমে দেব, আমরা এর মানটা আগে লিখে ফেলবো 2,3 ক্রস গুণন, বির মানটা লিখে ফেলবো 4 গুণন 4,5, ঠিক আছে। বির মানটা আছে কত? 4,5। তাহলে আমরা গুণ করব, প্রথমত প্রথম পার্ট দ্বারা গুণ করব, 2 আছে, এটাকে একবার গুণ করব, 2 দ্বারা সেকেন্ড পার্টকে একবার গুণ করব। তাহলে গুণটা তুমি করে নাও, 2 দ্বারা 4 কে গুণ করলে 2,4। তুমি আবার জানো 4 দুগুণ 8 লেখো না, তা লেখা যাবে না কিন্তু। তাহলে 2,4, 2 দ্বারা 5 কে গুণ করলে 2,5, এই পদ্ধতিকে বলে কার্টেজেন প্রোডাক্ট। ওকে, আবার সেকেন্ড দ্বারা সেকেন্ড পার্ট আছে কি 3, দ্বারা 4 কে গুণ করলে 3,4, পরেরটাকে গুণ করলে 3,5, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা হবে এই কার্টেজেন প্রোডাক্ট। ওকে, তাহলে প্রথম পার্ট দ্বারা পরবর্তী এখানে যে দুটা পার্ট আছে দুটাকে গুণ করতে হবে, সেকেন্ড পার্ট দ্বারা পরবর্তী যে দুটা পার্ট আছে দুটাকে গুণ করতে হবে। এই গুণ করার পদ্ধতিকে বলা হয় কার্টেজেন প্রোডাক্ট বা কার্তেশীয় গুণজ পদ্ধতি। সেম ভাবে তোমরা এখন বি এ করবা, বির মানটা আগে লিখবে, এর মানটা পরে লিখবা, গুণ করে দিবা। ওকে, আচ্ছা আজকের টপিকসটা এই পর্যন্ত থাকবে, এরপর আমরা বোর্ড বইয়ে আলোচনা চলে আসবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সেট অফ ফাংশন লেকচার 2-এ সবাইকে স্বাগতম। আমরা এই লেকচারে একদম এ টু জেড পুরো সেটের অঙ্কগুলো করে ফেলবো। এটা 2.1 নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত। তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেল দেখবা, ইউটিউব চ্যানেলে ফুল একটা অধ্যায়ের এ টু জেড ক্লাস দেওয়া হবে। আর ফেসবুক আলী ইমাম বিলাস, এখানে শর্ট শর্ট ভিডিও দেওয়া হবে। ঠিক আছে, তাহলে চলো টপিকসে আমরা ফিরে আসি। আমরা কিন্তু এই অঙ্ক করার আগে আমরা বেসিক ক্লাস দিয়েছি, ওটা একবার দেখে নিবা, তারপরে সরাসরি বোর্ড বইয়ের অঙ্ক চলে আসবা। ঠিক আছে, দেখো নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে অঙ্কে বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে সেট গঠন পদ্ধতি আছে, আমরা কিন্তু এটা বেসিক ক্লাসে শিখেছিলাম। তাহলে দেখো কিভাবে আমরা করব। তাহলে x বিলং টু n, আচ্ছা n কে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। আমরা কিন্তু এর আগে শিখাইছি না, স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়, আর পূর্ণ সংখ্যার সেটকে z দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে বলছে x বিলং টু n, তাহলে x বিলং টু n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখানে কন্ডিশন বলছে x স্কোয়ার গ্রেটার 9, তাহলে x স্কোয়ার যে ভ্যালু বা মান নিবা তুমি, যা 9 অপেক্ষা বড়, 9 নেওয়া যাবে না, 9 থেকে বড় নিতে হবে। এবং x কিউব এর যে মানটা আসবে তা 130 অপেক্ষা ছোট, 130 থেকে ছোট,
এমন যে মান হবে এটাই হবে তার তালিকা পদ্ধতি। ওকে, আচ্ছা এখন আমরা সলিউশনে চলে আসি। দেখো সলিউশন, প্রদত্ত সেট, প্রদত্ত সেট। আচ্ছা প্রদত্ত সেটটা কি আছে? আচ্ছা এক্স বিলং টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার 9 এবং এক্স কিউব ইজ লেস দেন 130, এটা দেওয়া আছে পদার্থ সেট। তাহলে তোমাকে প্রথমত এক্স বিলং টু এন, এন মানে কি স্বাভাবিক সংখ্যার সেট। এখানে এন ইকুয়াল টু কি লিখবো বলো দেখি? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 ডট 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 ইত্যাদি পর্যন্ত মানটা হতে পারে। কারণ আমরা জানি যে গণনাকারী সকল ধরনের সংখ্যাগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে গণনাকারী 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি ইত্যাদি সারা যেমন চলতেই থাকবে, হতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা ক্যালকুলেশনে চলে আসবো। এখানে আমরা এক্স স্কোয়ারের মানটা 9 অপেক্ষা বড় নেব, 130 অপেক্ষা ছোট নেব। তুমি ডিরেক্ট একবার মানটা নিতে পারো বা হয় 9 করেও তুমি করতে পারো। যে x সমান 1 হলে তাহলে আমরা এখানে মানটা বসাবো। দেখো 1 এর কি আছে? এক্স স্কোয়ার, তাহলে 1 এর উপরে স্কোয়ার আসবে। আচ্ছা 1 এর উপরে স্কোয়ার সমান কি হবে? 1 হবে। এবং এক্স কিউব, তাহলে 1 এর উপর কিউব, 1 এর উপর কিউব করলে কত আসবে? 1 হবে। তাহলে দেখো তো এই পাশের মানটা 1 এর উপর স্কোয়ার করে 1 আসে, কিন্তু এক্স স্কোয়ারের মানটা 9 অপেক্ষা বড় হতে হবে। তাহলে এটা কিন্তু বড় নয়, ঠিক আছে, 9 অপেক্ষা বড় নয়। তাহলে এটা কিন্তু শর্ত সাপেক্ষ হচ্ছে না। এই পাশে বলছে এক্স কিউবের মান 130 থেকে ছোট, তাহলে এক্স এর উপর কিউব, তাহলে এক্স এর মান যদি 1 হয়, 1 এর উপর কিউব 1, এটা কিন্তু আবার কন্ডিশন মিলছে যে লেস দেন হচ্ছে 130, কিন্তু এই দেখে কিন্তু মেলেনি। তাহলে তুমি লিখতে পারো যা শর্ত সাপেক্ষ নয়, শর্ত সাপেক্ষ নয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তুমি যদি x সমান 2 হলে যদি 2 বসাও তাহলে কি হবে? দেখো তো এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে 2 এর উপরে স্কোয়ার করো, 2 এর উপরে স্কোয়ার করলে কত আসতেছে? 4। আচ্ছা 4 কিন্তু 9 অপেক্ষা বড় নয়, তাহলে আমি নট করতে পারি। এবং তাহলে এক্স কিউব, তাহলে 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব মানে কত হয়? 8 ইজ লেস দ্যান কিন্তু 0। তার মানে এই পাশে শর্ত সাপেক্ষ হচ্ছে, এই পাশে হচ্ছে না। দুটাই হতে হবে, যে এক্স এর মান, এক্স স্কোয়ারের মান 9 অপেক্ষা বড়, 130 অপেক্ষা ছোট, এমন মানটাই নিতে হবে। তাহলে হচ্ছে না, তাহলে কি লিখতে পারো? যা শর্ত সাপেক্ষ নয়, শর্ত সাপেক্ষ নয়। ঠিক আছে, আবার x সমান 3 হলে তাহলে এক্স স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার করতে পারো, 3 3 9, তাহলে 9 কিন্তু 9 অপেক্ষা বড় নয়, তার মানে এইটাও নট হবে। এবং এক্স কিউব ইকুয়াল টু 3 এর উপর কিউব, 3 এর উপর কিউব দিলে 27 হয়, 3 3 9, 3 9 27, এটা কিন্তু আবার শর্ত সাপেক্ষ হচ্ছে এ পাশে, কিন্তু এ পাশে নয়, তাহলে পুরোটাই নয়, যা শর্ত সাপেক্ষ নয়, সাপেক্ষ নয়। ঠিক আছে, তুমি যদি পরীক্ষার হলে এইটুকু না করে পরবর্তী ধাপ থেকে করো তাও কোনো সমস্যা হবে না। এবার দেখো x সমান 4 হলে তাহলে দেখো তো কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এর উপর স্কোয়ার, 4 4 কত হয়? 16, যা 16 কিন্তু 9 অপেক্ষা বড়, তাহলে ইজ গ্রেটার দেন 9 লিখতেই পারো। এবং এক্স কিউব ইকুয়াল টু, তাহলে আমি এখানে মানটা বসাবো 4 এর উপর কিউব, 4 4 16, 4 16 কত হয়? 64, 64, 64 কিন্তু 130 অপেক্ষা ছোট, ইজ লেস দেন 130, যা শর্ত সাপেক্ষ, শর্ত সাপেক্ষ। ওকে, আবার দেখো x সমান 5 হলে তাহলে এক্স স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার, 5 5 কত হবে? 25, গ্রেটার দেন 9, 25 এর মান কিন্তু 9 অপেক্ষা বড় হচ্ছে। এবং এক্স কিউব ইকুয়াল টু 5 এর উপর কিউব, 125 125 হয়, যা 130 অপেক্ষা বড়, শর্ত সাপেক্ষ। ঠিক আছে, x সমান 6 হলে এক্স স্কোয়ার, 6 এর উপর স্কোয়ার করো, 6 6 36, গ্রেটার দেন 9, 36 কিন্তু 9 থেকে বড়,
এবং তাহলে এখন দেখো এক্স কিউব 6 এর উপর কিউব করো, তাহলে 6 6 36, 6 36 200, দেখো তো 36 গুণন 6, 6 6, 36 এর 6, 3 6 18, 19 20 21, 216। তাহলে আমি এখানে কিন্তু লিখতে পারি 216। দেখো 130 সাপেক্ষে কিন্তু 216 বড় হয়ে গেছে, ছোট হচ্ছে না কিন্তু। তাহলে আমি এখানে লিখতে পারি যা শর্ত সাপেক্ষ নয়, শর্ত সাপেক্ষ নয়। ওকে, যেহেতু আমাকে কন্ডিশন দেওয়া আছে যে এক্স স্কোয়ারের মান 9 অপেক্ষা বড়, এক্স কিউবের মান 130 অপেক্ষা ছোট, তা আমি কিন্তু দেখো তো এই যে 9 9 9 আর এই 9 9 9 গুলো আমরা না লিখে যে মাঝখানে একটা হয় হয় লিখতাম, তাও হয়ে যেত একবারে ডিরেক্ট। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি হতে পারে, অতএব x সমান কত হলে দেখো তো আমরা কিন্তু এটাতে হয় পাইছি আর এটাতে হয় পাইছি, আর বাকিগুলোকে তো নয়, শর্ত সাপেক্ষ নয়, শুধু এই দুটো হয়। তাহলে x সমান 4,5 হলে প্রদত্ত শর্ত পূরণ করে, শর্ত পূরণ করে। ঠিক আছে, অতএব নির্ণেয় সেট বা তালিকা পদ্ধতিটাই হচ্ছে 4,5, 4,5, এইটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলো সবাই? পারবে না? এবার দেখো নেক্সট নাম্বার খ, দেওয়া আছে x belong to z such that x square greater 5 এবং x cube less or equal 36, অর্থাৎ x এর মানটা দেখো x belongs to z, x এর মানটা পূর্ণ সংখ্যা হতে হবে, x স্কয়ার গ্রেটার দেন 5, x স্কয়ার মান 5 অপেক্ষা বড় হতে হবে, x কিউবের মান 36 অপেক্ষা ছোট বা তার সমান হতে হবে, এমন কন্ডিশনের মানগুলো আমি এখানে নিতে পারবো, দিয়ে যে মান হবে তা দিয়ে আমি তালিকা পদ্ধতি তৈরি করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে z পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, অতএব z ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি দেখো তো পূর্ণ সংখ্যা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 কমা ডট 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 ডট, সারা জীবন কিন্তু মানটা চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে এখন দেখো আমরা কি করব, যে এই যে কন্ডিশন আছে এক্স স্কোয়ার মান 5 অপেক্ষা বড়, এক্স কিউবের মান 36 অপেক্ষা ছোট, এমন মানটা আমরা এখানে গ্রান্টেড করব। ঠিক আছে, তাহলে লেখো তো দেখি এখানে, তাহলে আমি লিখবো প্রথমত এক্স ইকুয়াল কি হবে 0 হলে। ঠিক আছে, আচ্ছা এক্স ইকুয়াল যদি 0 হয় তাহলে দেখো তো এখানে আসবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, ইজ গ্রেটার দেন 5, নট গ্রেটার হবে, এবং x কিউব ইকুয়াল টু 0 এর উপর কিউব ইকুয়াল টু 0, 36, তাহলে যা শর্ত সাপেক্ষ না, তাহলে যা শর্ত সাপেক্ষ নয়। ঠিক আছে, তাহলে আমি এবার প্লাস মাইনাস 1 ধরবো, দেখো তো x সমান প্লাস মাইনাস 1 হলে, তাহলে আমি প্রথমত মান বসাবো, বর্গ দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু পজিটিভ 1 ধরো আগে, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1 আসবে, ইজ গ্রেটার দেন 5, তাহলে 1 তো 5 অপেক্ষা বড় নয়, তাহলে নট হবে, এবং এখানে এক্স কিউব, তাহলে 1 এর উপর কিউব, 1 এর উপর কিউব করলে 1 হয়, এটা কিন্তু 36 থেকে ছোটই আছে, এই পাশে গ্রান্টেড হচ্ছে, এই পাশে গ্রান্টেড হচ্ছে না, যা শর্ত সাপেক্ষ নয়, যা শর্ত সাপেক্ষ নয়। তাহলে এক্স সমান, এবার আমরা যদি মাইনাস ধরি দেখো তো, তাহলে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 1 এর উপর স্কোয়ার, মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে কিন্তু পজিটিভ 1 হয়। ঠিক আছে, নট গ্রেটার 5 এবং এক্স কিউব ইকুয়াল টু 1 এর উপর কিউব ইকুয়াল টু 1 লেস 36, এটাও কিন্তু সেম ঘটনাই ঘটতেছে। তাহলে এক্স সমান যদি তুমি 1 বসাও তাহলে মানটা কিন্তু আসতেছে না। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এক্স সমান প্লাস মাইনাস 2 হলে, দেখো এক্স সমান প্লাস মাইনাস 2 হলে, তাহলে আমি কি করতে পারি দেখো তো, এক্স স্কোয়ার সমান আমরা কি করতে পারি 2 এর উপর স্কোয়ার ইকুয়াল টু 4 নট ইকুয়াল 5, এবং তাহলে এক্স কিউব
তাহলে আমি 2 এর উপর কিউব লিখি, 8 লেস ইকুয়াল হচ্ছে 36, ঠিক আছে, যা শর্ত সাপেক্ষ নয়। কারণ কি, দেখো 4 কিন্তু 5 অপেক্ষা বড় নয়, তাহলে নট হয়ে গেল। আবার যদি মাইনাস করো তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1 এর উপর স্কোয়ার ইকুয়াল, আমরা একটা এবং দেব তাহলে বেটার হবে বুঝতে। এবং যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে কি আছে 2 2 2 2 এর উপর স্কোয়ার করো, তাহলে 2 দুগুণে কত হয় 4, সেম ঘটনা। এবং এটা এক্স কিউব, তাহলে আমি লিখতে পারি 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব মানে 8, 36, সেম ঘটনা, গ্রান্টেড নয়। আমি কি বুঝতে পারছি সবাইকে? তোমরা কি বুঝতে পারছো? অর্থাৎ x সমান +-1 কি করা হয়েছে, একবার এখানে বসাইছি, একবার এখানে বসাইছি। যে 5 থেকে বড় 36 থেকে ছোট বা তার সমান হয় এমন মানটাই নিতে হবে, আর বাকি মানটা নেওয়া যাবে না। যদি আমরা এখন এইভাবে আসি, দেখো x সমান +-3 হলে, যেহেতু পূর্ণ সংখ্যা এই জন্য একবার পজিটিভ একবার নেগেটিভ ধরা হচ্ছে, এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার আমি পজিটিভ 3 এর উপর স্কোয়ার করবো, 9 ইজ গ্রেটার দ্যান 5, তাহলে কিন্তু 9 3 3 9, 5 5 থেকে 9 কিন্তু বড়, গ্রান্টেড হয়ে গেছে। এবং আমি এখানে বসাবো যে এক্স কিউব, তাহলে 3 এর উপর কিউব 3 3 27, 27 এখানে আছে লেস ইকুয়াল 36, এটা আবার কিন্তু গ্রান্টেড আছে। তাহলে আমি এবার x সমান -3 বসাবো, তাহলে এক্স স্কোয়ার -3 এর উপর স্কোয়ার ইকুয়াল টু 9 ইজ গ্রেটার দ্যান 5, এবং এক্স কিউব ইকুয়াল টু, দেখো তো কি হচ্ছে, -3 এর উপর কিউব করো, -3 এর উপর কিউব করলে -27 লেস ইকুয়াল 36, এটা কিন্তু এর থেকে ছোটই হচ্ছে, তা এটাও গ্রান্টেড, যা শর্ত সাপেক্ষ। এবং x সমান +-4 হলে, তাহলে আমরা কি লিখবো দেখো তো, এক্স স্কোয়ার ইকুয়াল টু পজিটিভ 4 এর উপর স্কোয়ার লিখবো, তো 4 কত হয় 16 ইজ গ্রেটার দেন হচ্ছে, এখানে মান আছে কত 5, এই পাশে শর্ত সাপেক্ষ হচ্ছে। এবং এখন এই পাশে বসাও মানটা, তাহলে এক্স কিউব মানটা আছে এখানে কত 4 এর উপর কিউব, তা 4 এর উপর কিউব করলে কত হবে, 4 4 16, 4 16 64 হবে। এখানে কিন্তু 36 আছে, তার মানে হচ্ছে না, তার মানে এটা আমাদের কি হচ্ছে, লেস নট হচ্ছে 36, যা শর্ত সাপেক্ষ নয়, শর্ত সাপেক্ষ নয়। ওকে, আচ্ছা, যদি এক্স স্কোয়ার ইকাল টু, এবং আমরা এবার নেগেটিভ মানটা বসাবো, -4 এর উপর স্কোয়ার 16 গ্রেটার 5, এবং তাহলে এক্স কিউব ইকুয়াল টু -4 এর উপর কিউব, তাহলে এখানে আবার কিন্তু মাইনাস হচ্ছে 64 আসতেছে, লেস 36, এটা কিন্তু আবার শর্ত সাপেক্ষ, যা শর্ত সাপেক্ষ, বুঝলাম? তার মানে দেখো তো পজিটিভ মান কিন্তু এখানে, পজিটিভ মানটা কিন্তু এই পাশে রাইট হচ্ছে, এই পাশে রাইট হচ্ছে না, কারণ 4 4 16 যা 5 অপেক্ষা বড়, 64 যা হচ্ছে 36 অপেক্ষা ছোট। তার মানে আবার নেগেটিভ মানটা কিন্তু আবার মানে এখানে দেখো নেগেটিভের বর্গ করলে এখানে কারেক্ট হচ্ছে 5 অপেক্ষা বড়, আর এখানে নেগেটিভ আসতেছে যে 36 অপেক্ষা ছোট, কারণ নেগেটিভ মান তো 36 অপেক্ষা ছোটই হবে। তবে নেগেটিভ মানটা তোমার কিন্তু গ্রান্টেড হচ্ছে, কিন্তু পজিটিভ মানটা হচ্ছে না, ঠিক আছে? অতএব x সমান, তাহলে আমরা লিখতে পারি, দেখো তো আমরা কিন্তু x সমান +-3 আছে, তাহলে +-3 তে আমরা কাট রাখতে পারতেছি, তারপরে রাখতে পারতেছি কোথায়, এটা -4, তারপরে যদি মানটা নাও মাইনাস হচ্ছে 5 ডট 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 ডট, যা শর্ত সাপেক্ষ, যা শর্ত পূরণ করে, ঠিক আছে? অতএব নির্ণয় সেট হবে, নির্ণয় সেট, তাহলে কি হবে দেখো তো, +-3, আচ্ছা তারপর কি হতে পারে, -5 ডট 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 চলতেই থাকবে। এটা এইভাবে দিতে পারো যে -5 -4 প্লাস মাইনাস হচ্ছে 3, এইদিকে ডট ডট দিতে পারো, হ্যাঁ, এইদিকে তুমি ডট 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 দিতে পারো। ওকে, এইটাই হবে নির্ণয়
তালিকা পদ্ধতি। বোঝা গেল কি সবাই? বুঝতে পারলা? বলো দেখি, কমেন্টস করো। এবার দেখো আমরা আলোচনা করব সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা এবার দেখো আমরা আলোচনা করব সেট গঠন পদ্ধতি। আচ্ছা 3 5 7 9 11 এটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রয়োগ করো বা মানটা বের করো। তাহলে 3 5 7 9 11 দেখো তো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সবগুলো সংখ্যা না? আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 10 সকল ধরনের গণনাকারী সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণেয় সেট গঠন পদ্ধতি। আমরা কি লিখতে পারি দেখো তো, নির্ণয় সেট গঠন পদ্ধতি 3 5 7 9 11 মানগুলো কিন্তু গণনা করা যাচ্ছে, গণনাকারী সংখ্যা। আমি লিখতে পারি x বিলং টু n such that x এর মানগুলো স্বাভাবিক সংখ্যা, 3 5 7 9 11 স্বাভাবিক সংখ্যা, গণনাকারী সকল সংখ্যাগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। তাহলে এবং 3 5 7 9 11 মানগুলো কিন্তু সবগুলো বিজোড় আছে, বিজোড় না? বিজোড় আছে। তাহলে আমি লিখতে পারি x বিজোড় সংখ্যা, এটা কিন্তু আমরা লিখতে পারি, লিখছি, কারণ 3 5 7 9 11 সবগুলোই বিজোড় সংখ্যা। আচ্ছা এখন বলছে কন্ডিশনে আমি এবং লিখতে পারি যে দেখো তো 3 5 7 9 11 3 এর আগের সংখ্যা কিন্তু 1 হতে পারে, 11 এর পরের সংখ্যা কিন্তু 13 হতে পারে, তাই না? তাহলে এখন দেখো বলো দেখি 1 লেস x লেস আমি 13টাও লিখতে পারি। তাহলে এই কন্ডিশন অনুসারে এই কন্ডিশন কিন্তু ঠিক আছে, x এর মান 1 থেকে বড় বিজোড় সংখ্যার নাম 3, 13 থেকে ছোট বিজোড় সংখ্যার নাম কিন্তু 11। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয় সেট গঠন পদ্ধতি হবে। বুঝতে পারলো সবাই? পারবে না? অনেক ইজি না? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার খতে দেওয়া আছে 1 2 3 4 5 1 2 3 4 6 9 12 18 36 1 2 3 4 দেখো নাম্বার খতে দেওয়া আছে 1 2 3 4 6 9 12 18 36 এটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে সেট গঠন পদ্ধতি প্রয়োগ করো। তা তুমি এই ধরনের অঙ্কে কিভাবে তুমি সেট গঠন পদ্ধতি প্রয়োগ করবা, ঠিক আছে? তাহলে আমি সরাসরি লিখতে পারি নির্ণেয় সেট গঠন পদ্ধতি, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে দেখো তো 1 2 3 4 6 সবগুলো গণনাকারী সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে আমি এখানে লিখবো x belongs to n such that, তাহলে x টা হচ্ছে কি সকল স্বাভাবিক সংখ্যার সেট, এখানে কিন্তু তাই আছে। তাহলে এখানে 1 2 3 4 6 9 12 18 36 এট লাস্ট বড় মানটা ছিল কিন্তু 36, এগুলো কিন্তু সবগুলো 36 এর গুণনীয়ক। কিভাবে দেখো তো 36 ছিল, তাহলে দেখো তো 36 কে কত হয় 36, 18 দুগুণ 36, 3 12 36, 4 নং 36, তাহলে কত আসতেছে 6 6 36। তাহলে 1 2 3 4 6 9 12 18 36 দেখো এই মানগুলোই কিন্তু এখানে আছে। তাহলে আমি এখানে লিখতে পারি কি x, 36 এর গুণনীয়ক, ঠিক আছে? পাবা না? তাহলে দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, এটা হবে এটার অ্যান্সার। বোঝা গেল? তাহলে 1 2 3 4 6 9 12 18 18 36 এটা 36 এর গুণনীয়ক, এটা হবে এর সেট গঠন পদ্ধতি। বোঝা গেল কি? দেখো এবার গতে দেওয়া আছে, আমরা প্রথমত লিখতে পারি পর্যাপ্ত সেট। তাহলে লেখো পর্যাপ্ত সেট, এইটাই লিখতে পারো আর কি। হ্যাঁ এই এখানে আছে কত 4 8 12 16 20 24 28 32 36 40 এই মানটা কিন্তু আমাদের পর্যাপ্ত সেটে দেওয়া আছে, তাহলে আমাকে নির্ণেয় সেট গঠন পদ্ধতি করতে বলছে, সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা কি লিখতে পারি 4 8 12 16 20 সবগুলো সংখ্যা কিন্তু একটা গণনাকারী সংখ্যা। তাহলে আমি লিখতে পারি x belong to n such that x এর মানটা স্বাভাবিক সংখ্যার সেট, 4
8 12 16 20 24 28 32 36 40 সবগুলো সংখ্যাকে কিন্তু 4 দ্বারা বিভাজ্য যাচ্ছে। 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 11 9। ঠিক আছে? তাহলে তুমি লিখতে পারো x 4 এর গুণিতক, ঠিক আছে? এবং আমি লিখতে পারি x লেস ইকুয়াল 40, x এর মান 40 অপেক্ষা বড় নয়, মানে 40 থেকেই ছোট কিন্তু বা তার সমান হতে পারে, এমন মানটাই হবে এই অঙ্কের সেট গঠন পদ্ধতি। বুঝতে পারলা কি সবাই? এটা হবে অ্যান্সার। পাবো না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার। দেখো এবার নাম্বার 3 তে এর সমান একটা মান দেওয়া আছে সেটের মান, বি একটা সেটের মান দেওয়া আছে, সি একটা সেটের মান দেওয়া আছে, দিয়ে আমাকে এই মানগুলো বের করতে বলছে। বি বাদ সি, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই মানটা বের করতে বলছে তোমাকে। তাহলে দেখো আমরা যে এখানে বি বাদ সি দেওয়া আছে, মানে বি বিয়োগ সি দেওয়া আছে। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন আছে বি বাদ সি, তোমাকে বি থেকে সি তে বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমত কটা করব, ঠিক আছে? তাহলে ক আছে কি বি বাদ হচ্ছে সি, আমরা বির মানটা কত পাইছি ওখানে দেখো তো, দেওয়া আছে 1 2 এ, বাদ হচ্ছে সির মানটা দেওয়া আছে কত 2 এ বি, এটা মান দেওয়া আছে। আমরা এখন প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের মানগুলোকে বিয়োগ করে দেব, বিয়োগ করে দেওয়ার পর বিয়োগে কি হয়, প্রথম সেটের যে মানগুলো থাকে ওটাই হবে তার অ্যান্সার। তাহলে দেখো তো সেম অঙ্ক দেওয়া আছে, এখানে 2, এখানে দিয়েছে 2, এখানে দেওয়া আছে এ, এখানে দেওয়া আছে এ, এই দুইটা বাদ। তাহলে প্রথম সেটে মান দেওয়া আছে শুধু 1, তাহলে আমি এখানে লিখে ফেলবো 1, এটা হবে এটার অ্যান্সার। খুব কঠিন মনে হলো কি? পারবে না সবাই? এবার দেখো আরেকবার, বি সেটের মান দেওয়া আছে এইটা, বিয়োগ হচ্ছে সি সেটের মান দেওয়া আছে এইটা, এর মধ্যে কমন সংখ্যা যেটা থাকবে এটা বাদ দিয়ে দিবা, দিয়ে প্রথম পার্টে যেটা মান থাকবে সেটা লিখবা, এটা হবে অ্যান্সার। দেখো খতে কিন্তু বলছে আমাদের এ ইউনিয়ন বি বের করতে বলছে, ঠিক আছে? কি বলতে বের করতে বলছে? এ ইউনিয়ন বি। এর মানটা দেওয়া ছিল এখানে সেট কত দেওয়া আছে 2 3 4 ইউনিয়ন বি সেটের মানটা দেওয়া আছে কত 1 2 এ, এই মানটা কিন্তু তোমাদের দেওয়া আছে। তো তোমাকে ইউনিয়ন করতে হবে, সংযোগ সেট করতে হবে। তাহলে আমি কিন্তু তোমাদের সংযোগ সেট স্টার্টিং বেসিক ক্লাসে শিখাইছি। ইউনিয়ন মানে প্রথম সেট এবং দ্বিতীয় সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো সেটই নিতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 2, তাহলে আমি নেব 2, এখানে আছে 1, তাহলে আমি আগে নেব 1, এখানে আছে 3, এখানে নাই 3, তাহলে আমি লিখব 3, এখানে 4, এখানে 4 নাই, আমি 4, এখানে এ নাই, এখানে এ আছে, আমি লিখব এ। এইটা হবে এটার সংযোগ সেট। বোঝা গেল? আবার দেখো 2, এখানে 2 নাই, সরি 2 2 আছে, 2 আর 2 কিন্তু আছে, দুইটার মধ্যে একটা কমন সংখ্যা নিতে পারি। তারপরে 3, এখানে কিন্তু 3 নাই, আমি 3টাও নেব। এটা 1 আছে, এখানে 1 নাই, তাই আমি 1টা আমি আগে নিয়ে নিয়েছি। তারপর 4 আছে, 4 নাই, 4টাও নেওয়া হয়েছে, এ আছে, এ হবে, এটা হবে অ্যান্সার। এবার দেখো এবার আমরা ইন্টারসেকশন করব, সেট করব। হ্যাঁ, এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি করতে বলছে, এ সেটের মানগুলো দেওয়া আছে কত 2 3 4, ইন্টারসেকশন বি সেটের মানগুলো দেওয়া আছে কত বলো তো কি বাবারা 2 1 2 এ। আচ্ছা, ইন্টারসেকশন কথার অর্থ হচ্ছে দুই সেটের মধ্যে যদি কোনো কমন মান থাকে তুমি শুধু এই কমন মানটাই লিখবা আর বাকিটাকে ক্যান্সেল করে দিবা। তাহলে কমন মান এখানে আছে, দেখো তো কি আছে 2, এখানে আছে 2, আমি এখন লিখবো একটা 2, 3 এখানে আছে, এখানে নাই, 4 এখানে আছে, এখানে নাই, তার মানে অ্যান্সার হবে শুধু 2, এটা হবে অ্যান্সার। তার মানে দুই সেটের মধ্যে যদি কোনো কমন মান বিদ্যমান থাকে সেটা হবে ইন্টারসেকশন। ঠিক আছে? পারবা নাকি? নাম্বার আমরা ঘটা আলোচনা করব। ঘতে দেওয়া আছে কি দেখো তো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তার মানে দেখো এই পার্টটা কিন্তু বড় ডুয়েল পার্ট, এই পার্টটা কিন্তু একটা সিঙ্গেল পার্ট। আমরা আগে এই ডুয়েল পার্টটা ক্যালকুলেশন করে এটার সাথে ইউনিয়ন করে দেবো, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে তুমি প্রথমত কি করতে পারো, এখানে বি ইন্টারসেকশন সি, বি এবং সি কে তুমি ইন্টারসেকশন করো। তাহলে বি সেটে মান দেওয়া আছে এখানে কত 1 2 এ, ইন্টারসেকশন সি সেটের এখানে মান দেওয়া আছে কত 2 এ বি। ওকে, আমি যদি এইখান থেকে এখানে ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে কমন মান নিতে হবে। দেখো তো আমাদের এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা কিন্তু একটা 2 নিয়ে নেব। এখানে এ আছে, এখানে এ আছে,
আমরা একটা এ নিয়ে নেব। তাহলে আর বাকিটা কিন্তু এখানে নাই, কমন নাই। তার মানে আমরা ইন্টারসেকশন মানটা বের করলাম বি ইন্টারসেকশন সি। 2a আসলো আমাদের বি ইন্টারসেকশন সির মানটা, তাই না? এখন আমার এ থেকে এ মানটাকে ইউনিয়ন করতে হবে, সংযোগ করতে হবে। তাহলে এখন আমরা লিখে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এর মানটা দেখা আছে, দেখো তো কত দেওয়া আছে, 2 3 4 ইউনিয়ন বি ইন্টারসেকশন সির মানটা পাইলাম এটা, তাহলে 2a। এখন তুমি সংযোগ করো, সবগুলো করতে হবে। তাহলে এখানে 2 এখানে 2, আমরা একটা 2 লিখবো, 3 3 নাই, 3 লিখবো, 4 4 নাই, 4 লিখবো, এখানে এ আছে, এখানে এ নাই, সবগুলোই লিখবো। এটা হবে অ্যান্সার। এটাকে বলা হয় এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। কারো কি বুঝতে অসুবিধা হলো? পারবে না? আচ্ছা, তাহলে আমরা এই যে পরবর্তীতে মানটা থাকবে এটাকে আমরা HW দেব, ঠিক আছে? তোমরা আগে বি ইউনিয়ন সি করবো, তার সাথে এটাকে ইন্টারসেকশন করবো, করে যেটা হবে সেটা অ্যান্সার আসবে। ওকে, এবার দেখো নেক্সট নাম্বার। এবার দেখো নাম্বার 4। ইউনিভার্সাল সেটের মান দেওয়া আছে এত, এ সেটের মান দেওয়া আছে তো, বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে। এটা মানকে প্রমাণ করতে বলছে। দেখো তো, এ ইউনিয়ন বি ড্যাশ সমান এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তোমরা যখন হায়ার ম্যাথ করবা, এটা একটা রুলস আছে, দি মর্গান ল, দি মর্গানস ল, দি মর্গানের সূত্র, এ ইন্টারসেকশন বি প্রাইম এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। এটা কিন্তু দি মর্গানস ল। তখন আমরা সূত্রগুলো প্রমাণ করে দেখাবো দ্বিতীয় পত্রে যখন সেট আমরা করাবো, ঠিক আছে? সরি, দ্বিতীয় পত্রে বলি কেন, হায়ার ম্যাথে যখন করাবো। ওকে, তাহলে দেখো আমাদের প্রথমটা প্রমাণ করতে বলছে এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ এ ইউনিয়ন বি ড্যাশ সমান এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা কটাকে প্রমাণ করব? প্রথমত অঙ্ক আছে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইড করব, লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো তো, এ ইউনিয়ন বি এটা প্রাইম দেওয়া আছে, তাই না? এটা কিন্তু লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। এখানে আমরা আগে এ ইউনিয়ন বি করে নেব, এ ইউনিয়ন বি। তাহলে এর মানটা এখানে আছে কত? এইটা। তাহলে দেখো তো কত আছে, 1 3 5 ইউনিয়ন আছে, তাহলে ইউনিয়নটা দিয়ে নাও। বির মানটা দেওয়া আছে কত, 2 4 6 দিয়ে নাও। তাহলে তুমি সংযোগ করে দাও, মানে প্রত্যেকটা মান নিতে হবে। 1 2 3 4 5 6, এটা কিন্তু কার মান পাইলাম আমরা? এ ইউনিয়ন বির মানটা পাইলাম। এখন এটাকে প্রাইম করতে বলছে, অতএব এ ইউনিয়ন বি প্রাইম সমান আমরা জানি ইউ মাইনাস এ ইউনিয়ন বি। ইউ এর মানটা আছে কত? এই যে মানটা দেওয়া আছে এখানে, দেখো তো কত আছে, 1 2 3 4 5 6 7 মাইনাস এ ইউনিয়ন বির মানটা পাইলে কিন্তু তুমি এটা 1 2 3 4 5 6 এটা পাইলাম। তাহলে তুমি কিন্তু এখান থেকে এটা বিয়োগ করতে পারো, সবগুলোই সেম আছে 6 পর্যন্ত, এখানে 6 পর্যন্ত আছে, বাকি আছে 7। তাহলে কিন্তু তুমি বিয়োগটা করতে পারছো কত, 7 পাচ্ছ কিন্তু। এটা আমরা লেফট হ্যান্ড সাইডে মান আসলো। ওকে, এখন তুমি রাইট হ্যান্ড সাইড করবা। রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইডে কি বলছে, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, ঠিক আছে? তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে কিন্তু এটা পাইছি, এই মানটা আমরা কিন্তু বের করলাম 7। রাইট হ্যান্ড সাইডে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করতে বলছে, তাহলে আমরা আগে প্রাইমের মানগুলো বের করে নেব। এখানে এ প্রাইম সমান লেখা যায় ইউ মাইনাস হচ্ছে এ। এখন দেখো ইউ মাইনাস এ, ইউ এর মানটা দেওয়া আছে এখানে এইটা, তো তুমি লেখো 1 2 3 4 5 6 7 মাইনাস এ 1 3 5 1 3 5। তাহলে তুমি কিন্তু এখানে বিয়োগ করতে পারো, 1 3 5 1 3 5 চলে গেলে 2 4 6 7 থাকতেছে শুধু, 7 থাকতেছে শুধু। আমরা কিন্তু এ প্রাইমের মানটা পাইলাম কিন্তু এটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সেম ভাবে বি প্রাইমের মানটা বের করে নেব। এখানে আসো, বি প্রাইম ইউ মাইনাস বি 1 2 3 4 5 6 7, ঠিক আছে? বিয়োগ করে দাও, বির মানটা আছে এখানে কত, 2 4 6। তাহলে লিখে নাও 2 4
6, ঠিক আছে? তো তুমি বিয়োগ করো, 2 4 6 ক্যান্সেল করো, 1 3 5 7 থাকলো, ঠিক আছে? অতএব তোমাকে তো রাইট হ্যান্ড সাইডে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ করতে বলছে, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তাহলে তুমি এ ড্যাশের মানটা পাইছো কত? আচ্ছা, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশের মানটা পাইছো কত দেখো তো, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এ ড্যাশের মান পাইছো এইটা। তাহলে তুমি এটা লিখে ফেলবা, কত? 2 4 6 7 ইন্টারসেকশন বি ড্যাশের মান কিন্তু তুমি এটা পাইলা, তাই না? তো তুমি লিখে ফেলো 1 3 5 7, ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে কমন সংখ্যা আছে কোনটা দেখো তো, এখান থেকে এখানে কমন সংখ্যা আছে কোনটা দেখো তো, কমন সংখ্যা আছে দেখো তো, 2 2 9, 4 4 9, 6 6 9, 7 7, একটা 7 আছে, একটা 7 আছে শুধু। তাহলে কিন্তু এখানে 7 আসে, এখানেও 7 আসে, দেখো এখানে 7 আসে, এখানে 7 আসে, তাই না? অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পি আর ও ভিইডি প্রমাণিত। বুঝতে পারলা কি? পারবে না সবাই? সেম ভাবে ঘটা করবা, সেম ভাবে গটা করবা, একইভাবে এখানে আরো দুটো অঙ্ক আছে, একইভাবে প্র্যাকটিসটা করবা, ঠিক আছে? পারবে না? এবার দেখো নাম্বার 5, 5 এ দেওয়া আছে কিউ ইকুয়াল টু এত, আর ইকুয়াল টু এত হলে পাওয়ার অফ কিউ, পাওয়ার অফ আর নির্ণয় করো। হ্যাঁ, এটা কিন্তু আর, পাওয়ার অফ আর নির্ণয় করো, ওকে? তাহলে আমরা প্রথমত দেখো সলিউশনে চলে আসো, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কত কিউ এর মান, এখানে দেওয়া আছে এক্স কমা ওয়াই, এবং আর এর মানটা দেওয়া আছে কত, এম এন এল, এটা দেওয়া আছে। আমাকে ফার্স্ট টাইম পাওয়ার অফ কিউটা বের করতে বলছে, শক্তি সিটির উপাদানটা বের করতে বলছে, পাওয়ার অফ কিউ, কিউ এর মান দেওয়া আছে এক্স ওয়াই, দুইটা মান দেওয়া আছে। তার প্রথমত আমরা সিঙ্গেল মান করে নেব, সিঙ্গেল করে নাও, তাহলে এক্স, সিঙ্গেল করে নাও ওয়াই, তারপর সবগুলো নাও ডাবল করে নাও, তাহলে হচ্ছে এক্স কমা ওয়াই। আর তো করা যাচ্ছে না, মানে অ্যাট লাস্ট একটা ফাই নিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। দুইটা উপাদান সংখ্যা থাকলে তার উপাদান সংখ্যা 4টি হবে। এখানে এখানে যদি দুইটা মান থাকে তার উপাদান সংখ্যা 4টি হবে, 1 2 3 4। তাহলে এটা হবে পাওয়ার অফ কিউ এর মান, ওকে? পারবে না সবাই? এবার যদি পাওয়ার অফ তোমাকে আর বের করতে বলে, তাহলে দেখো তো এখানে মান আছে কয়টা, 3টা সেট, এম এন এল 3টা সেটের মান আছে, আর সেটের উপাদান সংখ্যা এম এন এল 3টা আছে। 3টা থাকলে আমাকে বানাতে হবে 8টা। প্রথমে আমি একটা করে নেব, প্রথম নেব এম, একটা করে নাও এন, একটা করে নাও এল। এবার আমরা নেব দুইটা করে নাও, তাহলে এম এন, তারপর এম এল, তারপর নাও হচ্ছে এন এল, এন এল, ঠিক আছে? তারপর সবগুলোই নাও এম এন এল, তারপর নাও, দেখো আর তো নেওয়া যাচ্ছে না, তাহলে 1 2 3 4 5 6 7, লাস্টে নেব ফাঁকা সেট। তাহলে এখন দেখো যদি পাওয়ার অফ, এখানে আর এর মান দেওয়া আছে উপাদান সংখ্যা 3টি, যখন তুমি পাওয়ার করবা তাহলে উপাদান সংখ্যা এখানে হবে 8টি, এটা হবে অ্যান্সার। যদি 4টি থাকতো তাহলে মান আসতো কত, উপাদান সংখ্যা 16টি আসতো। বুঝা গেল? এটা হচ্ছে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর এর মান নির্ণয়, ওকে? আসসালামু আলাইকুম, সেট অফ ফাংশন লেকচার 3-তে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সেট অফ ফাংশন সাধারণ গণিত 2.1-এ তৃতীয়তম লেকচার নিয়ে আসলাম। এই লেকচারে অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা টপিকসে ফিরে আসি। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, এ সেটের উপাদান সংখ্যা এ কমা বি, বি সেটের উপাদান সংখ্যা এ কমা বি কমা সি, এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। বোর্ডে অনেকগুলো বোর্ডে এসেছে, কিন্তু এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই জাতীয় অঙ্কগুলো কিন্তু পরীক্ষা এসে থাকে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিভাবে সলিউশনটা চলে আসবো। প্রথমত দেওয়া আছে সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি, ঠিক আছে? তাহলে সলিউশনে আসো। সলিউশনে দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কি বলো দেখো ভাইয়েরা, এর মানটা দেওয়া আছে কত, এ ইকুয়াল টু এ কমা বি, এর মানটা দেওয়া আছে। বি মানটা দেওয়া আছে কত দেখো তো, বি মান দেওয়া আছে এ কমা বি কমা সি। এ
এবং বি সেটের মান দেওয়া আছে, আমাকে প্রথমত বের করতে বলছে সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি। তাহলে বের করে নাও। অতএব সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি। ইউনিয়ন কথার অর্থ হচ্ছে সংযোগ সেট করতে হবে। তাহলে দেখো এ সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে এখানে এ কমা বি ইউনিয়ন বি সেটের উপাদান সংখ্যা এখানে দেওয়া আছে কত এ কমা বি কমা সি। বুঝতে পারলো সবাই? বলো বলো, কোশ্চেন করো, বুঝছো সবাই? নরমালি এর মানটা দেওয়া আছে, ইউনিয়ন বির মানটা শুধু দেওয়া আছে। ওকে, এখন এই দুটোকে আমাদের সংযোগ সেট করতে হবে। তো সংযোগ সেট কি ভাইয়েরা বলো দেখি, মনে আছে? সংযোগ সেট কি? সংযোগ সেট হচ্ছে সবগুলো উপাদান নিয়ে গঠিত যে সেট, সবগুলো উপাদানই হবে, কমন থাকলে সেটা হবে, কমন না থাকলে সেটা হবে। এ এ, তাহলে আমরা একটা এ নেব, বি বি একটা বি নেব, নাই সি এখানে আছে সি, আমরা সিও নেব, তিনটা নিয়ে নেব। এটা কার মান বের হলো? সির মানটা বের হলো, তাহলে আমরা সি সেটের মানটা এটা পাইলাম। আচ্ছা এখন দেখো পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। দেখাও এত হলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n, তাহলে আমাকে 2n বানাতে হবে। তাহলে এখন দেখো আমরা ফার্স্টে কি করব, দেখো তো ফার্স্টে আমরা কি করব, এই যে পাওয়ার অফ সি বের করব এখন, ঠিক আছে? তাহলে পাওয়ার অফ সি বের করব, পাওয়ার অফ সি। তাহলে পাওয়ার অফ সি, দেখো সি সেটের উপাদান সংখ্যা আছে কয়টি? 3টি। তাহলে আমি প্রথমত কি করব, একটা, তারপরে দুইটা, তারপর সবগুলো লাস্টে 5 হবে, তাই না? তাহলে আমরা দেখো প্রথমে আমরা একটা নেব এ, তাহলে এখানে আছে কত এ, তারপরে কি হবে বলো দেখি বি, তারপরে কি হবে সি, তারপরে দুইটা করে নেব এ বি, তারপরে দেখো নেব দুইটা এসি, তারপর নেব দুইটা বিসি, তারপর নেব সবগুলোই এ বি সি, তারপরে লাস্টে নেব ফাঁকা সেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো তো এখানে 1 2 3 উপাদান সংখ্যা 3টি, তাহলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কিন্তু হবে 8টি। 1 2 3 4 5 6 7 8। তার মানে আমাদের অঙ্কের প্যাটার্নটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখানে লিখতে পারি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। আচ্ছা শুধু আমি সি এর উপাদান সংখ্যাটাই আগে লিখি, সি এর উপাদান সংখ্যা। তাহলে দেখো তো সি এর উপাদান সংখ্যা আমরা এখানে বের করছি কয়টা, এখানে না, সি এর উপাদান সংখ্যা বের করছি কয়টা, এ বি সি 3টা, তাহলে উপাদান সংখ্যা 3। তাহলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা, তাহলে দেখো তো 1 2 3 4 5 6 7 8, তার মানে তুমি 8টা কিন্তু বের করতে পারছো। তাহলে আমি এখানে লিখে ফেলবো 8, ঠিক আছে? তাহলে আমরা দেখো 2 এর উপর কিউব দিলে কত হয়, 8 হয় কিন্তু। তাহলে আমি এখানে লিখতে পারি 2। তাহলে সি এর উপাদান সংখ্যা এটা আমরা n ইকুয়াল টু লিখলাম 3। তাহলে এখন দেখো 2 এর উপর কিউব দিলে কিন্তু 8 হয়, তাহলে 2 3 সমান আমি লিখতে পারি n, তাহলে 2 টু দি পাওয়ার n হয়ে গেল। বুঝতে পারলা? আবার দেখো এখানে সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু, সি এর উপাদান সংখ্যা ছিল a b c, তাহলে এখানে দেখো 3টি লেখা হয়েছে n ইকুয়াল 3। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা এখানে হিসাব করো 8টি হয়, 2 এর উপর কিউব দিলে কিন্তু 8 হয়, তাহলে 2 3 সমান আমি এখানে লিখতে পারি n, তাহলে 2 টু দি পাওয়ার n। তুমি এখন কি করবে বলো দেখি, যে এই যে এই লেখাটা লিখবে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা প্রমাণিত, লিখে দিতে হবে। বাংলা লেখাটা লিখে নিবা যে এখানে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা দিয়ে প্রমাণিত লিখবা, ঠিক আছে? আচ্ছা লিখে দিলাম। অতএব কি বলছে, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা, PROVED প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা হলো? অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, এটা যদি ভালো করে না প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় একটা বাস খাবা। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে কিন্তু ভালো করে দেখে যাবা। হ্যাঁ আচ্ছা এবার দেখো আমরা নেক্সট নাম্বারটা আলোচনা করব।
নাম্বার 7 এ x মাইনাস 1 কমা y প্লাস 2 ইকুয়াল y মাইনাস 2 কমা 2x প্লাস 1 হলে x ও y এর মান কত? এটা 7 ক, তোমাদের খ সেম, গ সেম, এই দুটো অঙ্ক এখানে দেখে দেখে একইভাবে এইচডব্লিউ করবে, ঠিক আছে? এই অঙ্ক থেকে কিন্তু আমরা এমসিকিউ বের করতে পারবো। এবার তোমাদের একটা শর্টকাট ট্রিক্স দেখাবো, ঠিক আছে? ধুমাতারা ট্রিক্স। দেখো কিভাবে শিখবা, আগে আমরা ফুল করাই, তারপর শর্টকাট দেখাবো, ঠিক আছে? তাহলে দেখো সলিউশন আসো, আগে দেখো ফুল কাট, তারপর দেখাবো শর্টকাট। তাহলে দেখো তো আমরা এখানে লিখতে পারি এক্স অক্ষ সমান এক্স অক্ষ, ওয়াই অক্ষ সমান ওয়াই অক্ষ। যেহেতু ক্রমজোড়, এটা একটা এক্স এবং ওয়াই নিয়ে একটা ক্রমজোড়, এখানে ক্রমজোড় সেম দেওয়া আছে। তাহলে ক্রমজোড়ের একাধিক উপাদান বিদ্যমান থাকলে মাঝখানে যদি ইকুয়াল দেওয়া থাকে, এক্স অক্ষ সমান আমরা এক্স অক্ষ নেব, ওয়াই অক্ষ সমান ওয়াই অক্ষ নেব সমাধানে, ঠিক আছে? তাহলে আমরা এক্স মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 এটা নিতে পারি, এবং নিতে পারি y প্লাস 2 ইকুয়াল টু x প্লাস 1। তাহলে y প্লাস 2 ইকুয়াল টু 2x প্লাস 1 এটা কিন্তু আমরা নিতে পারি। তাহলে আমরা প্রথমত এইটা ক্যালকুলেশন করব, তারপর ওটা ক্যালকুলেশন করব, ঠিক আছে? yটা পার করে দাও, x মাইনাস y ইকুয়াল টু 1 থেকে 1টা ও পাশে পার করে দাও, মাইনাস 2 প্লাস 1। তাহলে দেখো তো x মাইনাস y ইকুয়াল টু বিয়োগ করে দিলে মাইনাস 1 হয়। এটাকে আমরা দেব সমীকরণ নম্বর 1। দেখো এখানে আমরা yটা পার করে দেব, তাহলে এখানে যদি পার করে দাও 2, 1টা পার করে দিলে মাইনাস 1, 2x, yটা যদি পার করে দাও মাইনাস y। তাহলে এখন দেখো 2x মাইনাস y আমরা সাজিয়ে লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে এটা 1 হবে। এটার নাম দিলাম আমরা হচ্ছে সমীকরণ নম্বর 2। বুঝতে পারলো সবাই? আচ্ছা আবার দেখো এখানে, আচ্ছা এখানে x অক্ষ সমান x অক্ষ নেওয়া হয়েছে, y অক্ষ সমান y অক্ষ নেওয়া হয়েছে। যদি ক্রমজোড়ের একাধিক মান বিদ্যমান দেওয়া থাকে এবং মাঝখানে যদি ইকুয়াল দেওয়া থাকে, এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, মাঝখানে ইকুয়াল দেওয়া আছে, তাহলে x অক্ষ সমান x অক্ষ হবে, y অক্ষ সমান y অক্ষ হবে সমাধানের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে yটা পার করো, 1টা পার করে দাও, যোগ বিয়োগ করে এটা আসছে। আচ্ছা 2x রেখে দিলাম, y পার করে দাও, 1টা পার করে দাও, যোগ বিয়োগ করে এটা আসবে। সমীকরণ নম্বর 1, সমীকরণ নম্বর 2। এখন তুমি একটা কাজ করতে পারো, অপনয়ন, প্রতিস্থাপন বা বজ্র গুণন যে কোনো একটা করে ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখো আমরা প্রথমত অপনয়ন পদ্ধতি করব। কিভাবে করব দেখো, 1 নং, আচ্ছা 1 প্লাস 2 না বিয়োগ করে দাও, 1 মাইনাস 2 ইমপ্লাইজ দ্যাট। ম্যাথমেটিক্যাল ভাষায় 1 নং এবং 2 নং বিয়োগ করে পাই। তাহলে আমরা কিভাবে বিয়োগ করব দেখো, x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1 বিয়োগ করে দাও, 2x মাইনাস y ইকুয়াল টু 1। আমরা যদি বিয়োগ করি তো চিহ্নটা পরিবর্তন ঘটবে, তাই না? চিহ্নটা কি হবে, পরিবর্তন ঘটবে। তাহলে দেখো প্লাস এবং মাইনাসটা কেটে যাচ্ছে, মাইনাস 2x থেকে x বিয়োগ করো, মাইনাস x, আচ্ছা যোগ করে দিলে মাইনাস 2, মাইনাস মাইনাস ক্যান্সেল, x ইকুয়াল টু কিন্তু আসলো 2। এখন তুমি x এর মানটা হয় 1 নং সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে যে কোনো একটাতে বসাতে পারো। x সমান 2 1 নং সমীকরণে বসিয়ে, ঠিক আছে? তাহলে আমরা এখানে বসাবো, তাহলে x এর মান 2, তাহলে এখানে তুমি বসাও 2, তাহলে 2 মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা 2টা পার করতে পারি, আচ্ছা 2 রেখে দিলাম, 1 পার করে দিই, প্লাস 1 ইকুয়াল টু y, ঠিক আছে? তাহলে দেখো তো আমরা লিখতে পারি y ইকুয়াল টু 2 এর একে যোগ করলে কত আসবে, 3। অতএব নির্ণীয় মান, তাহলে দেখো তো নির্ণীয় মান, x এর মানটা আমরা পাইলাম কত, 2, y এর মানটা পাইলাম কত, 3, 2,3, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল কি? পারবে না সবাই? আচ্ছা এতক্ষণ তো দেখলা ডেফিনেশন করা অঙ্কটা, ঠিক আছে, ব্যাখ্যা করে। আচ্ছা এটা যদি এমসিকিউ আসে তাহলে তুমি কি করবে ভাইয়া বলো দেখি? এখন তোমাদের একটা ধ্রুবতারা প্র্যাকটিস শেখাবো, ঠিক আছে? একটু মনোযোগী হবে, দেখবে এই 2,3 আসবে অ্যান্সার। ওকে, এবার দেখো এমসিকিউ পদ্ধতি। দেখো যদি এমসিকিউ পদ্ধতি আসে তখন তুমি কি করবা, কিভাবে করবা এমসিকিউ পদ্ধতিতে, ঠিক আছে? তাহলে আমরা জানি x অক্ষ সমান x অক্ষ, y অক্ষ সমান
ওয়াই অক্ষ, এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো তো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস টু লিখতে পারি। তাহলে ওয়াইটা পার করে দাও, এক্স মাইনাস ওয়াই, ওয়ানটা যদি পার করে দাও, টুটাই পার করে দাও, টু মাইনাস টু পার করলে কি হবে প্লাস টু, প্লাস টু, তাহলে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস টু বিয়োগ করলে কত আসে ওয়ান আসে, তাহলে আমি এখানে লিখবো প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। বুঝলা কিছু সবাই? আবার দেখো এক্স অক্ষ সমান এক্স অক্ষ, ওয়াইটা পার করলে মাইনাস ওয়ান, মাইনাস টু পার করলে প্লাস টু, এক থেকে দুই বিয়োগ করলে পজিটিভ এক হবে। সেম ভাবে ওয়াই অক্ষ সমান ওয়াই অক্ষ, তাহলে টু এক্স প্লাস ওয়ানটা আমরা আগে লিখলাম, ঠিক আছে, এই পাশে লিখি টু এক্স প্লাস ওয়ান আমরা আগে লিখলাম, ঠিক আছে, তারপর ওয়াই প্লাস টু, এখানে আমরা লিখলাম ওয়াই প্লাস টু। তাহলে এখন দেখো টু এক্স, ওয়াইটা পার করলে মাইনাস ওয়াই, টুটা পার করলে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আসতেছে, তাই না? এই মানটা এর নিচে লিখে রাখবা যে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন এটাকে তুমি অনেকাংশ বজ্রগুণনের মতো করতে হবে, একটা শর্টকাট ট্রিক্স কিভাবে করবো দেখো। তাহলে এখন দেখো আমরা কিন্তু মান এখান থেকে শুরু হয়েছে, এই মানটাকে আমরা এর নিচে লিখে রাখছি, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, যখন এক্স ধরবা তখন এক্স এর কলামটা বাদ হবে, যখন তুমি এক্স ধরবা এক্স এর কলামটা বাদ হবে, স্টার্টিং ডান দিকে গুণ করবা, সূত্রের একটা মাইনাস দিয়ে বাম দিকে গুণ করবা, অর্থাৎ আড়াআড়ি গুণ করবা। তা গুণ করো দেখি মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই সব কিছু নেই মানে ওয়ান আছে কিন্তু, এককে এক, তাহলে আমি এখানে লিখলাম ওয়ান, সূত্রের মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস আর সূত্রের মাইনাসে প্লাস হয় কিন্তু, সব কিছু নেই মানে ওয়ান আছে, ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে কিন্তু ওয়ান চলে আসবে, বুঝতে পারলা? এখন দেখো আমরা যখন ওয়াই ধরবো, ওয়াই ধরলে ওয়াইয়ের কলামটা বাদ, এক্ষেত্রে স্টার্টিং গুণটা বাম দিকে হবে, দুই একে কত হবে দুই, অপোজিট গুণ করলে সূত্রের মাইনাস আসবে, প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাস হবে, সব কিছু নেই মানে ওয়ান আছে, এককে কত হবে ওয়ান আসবে, ঠিক আছে। যখন তুমি ধ্রুবক পদ ধরবা তখন ধ্রুবক পদ ক্যান্সেল, অর্থাৎ ওই কলামটা ক্যান্সেল, আবার ডানে গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, এককে কত হবে মাইনাস এক, অপোজিট গুণ করে দাও, প্লাস মাইনাসে মাইনাস আর সূত্রের মাইনাসে প্লাস হবে, দুই একে কত হবে দুই হবে। এই মানটা আমরা আরেকবার লিখবো, মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু, ওকে। আচ্ছা এখন দেখো যোগ করে দিলে টু, এক থেকে দুই বিয়োগ করলে কিন্তু এক থাকতেছে, যোগ করে দিলে থ্রি, বিয়োগ করে দিলে কিন্তু ওয়ান থাকতেছে, তার মানে 2,3 থাকতেছে, এটা হচ্ছে আনসার। দেখো 2,3 ছিল, 2,3 চলে আসছে, বুঝলা সবাই? পারবে না? আরেকবার দেখো, এক্স অক্ষ সমান এক্স অক্ষ ধরা হয়েছে, এটা ক্যালকুলেশন করে এটা নেওয়া হয়েছে, ওয়াই অক্ষ সমান ওয়াই অক্ষ ধরা হয়েছে, পার করে দিয়ে এটা লেখা হয়েছে, এটা আমরা নিচে লিখে নিয়েছি, ঠিক আছে। আমরা যখন এক্স ধরবো অর্থাৎ গুণের স্টাইলটা হচ্ছে এরকম, প্রথম ডান দিকে গুণ করতে হবে, তারপর বাম দিকে গুণ করতে হবে, তারপর ডান দিকে গুণ করতে হবে, আড়াআড়ি টাইপের, ঢেউ আকৃতি টাইপের। এক্স ধরলে এক্স এর কলাম বাদ, প্রথম ডানে গুণন সূত্রে মাইনাস বামে গুণন, এটা হয়েছে। আচ্ছা দেখো এক্স ধরলে এটা বাদ, প্রথম ডানে গুণন সূত্রে মাইনাস বামে গুণন, এটা হয়েছে। ওয়াই ধরলে ওয়াই এর কলাম বাদ, প্রথম বামে গুণন, এই দেখো বামে গেছে, প্রথম বামে গুণন সূত্রে মাইনাস ডানে গুণন, এটা হয়েছে। ধ্রুবক ধরলে এটা বাদ, প্রথম ডানে গুণন সূত্রে মাইনাস বামে গুণন, ধ্রুবক পদের মানটা নিচে লিখতে হয়, এই মানটা আরেকবার লেখা হয়েছে, যোগ করো বিয়োগ করো, যোগ করো বিয়োগ করো, যেটা হবে এটা হবে আনসার। বোঝা গেল কি? পাবে না সবাই? কথাটা ইজি না? তোমরা ক্ষয় এবং গটা সেম ভাবে করবা, শর্টকাটও শিখবা ফুল কাটও শিখবা, ঠিক আছে, এটা তোমাদের এই যাবে থাকলো, ওকে। এবার দেখো নাম্বার 8, এটা বলা আছে পি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে, কিউ সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে, হলে বলছে যে পি ক্রস কিউ, কিউ ক্রস পি এটা নির্ণয় করতে বলছে। তোমাদের কিন্তু বেসিক ক্লাসেই ক্রস গুণন শিখেছি, তারপরে আবার আসছে, দেখো কিভাবে করবে তুমি। দেওয়া আছে সলিউশন, দেওয়া আছে, দেখো তো কি দেওয়া আছে, পির মানটা দেওয়া আছে এ, কিউ এর মানটা দেওয়া আছে কত বি কমা হচ্ছে সি। আমাকে পি এবং কিউ ক্রস গুণ করতে বলছে, অতএব পি ক্রস হচ্ছে কিউ, পির মানটা দেওয়া আছে কত এ, ক্রস গুণন কিউ এর মানটা আছে বিসি। আমি যখন ক্রস গুণ করব তাহলে ক্রস গুণ করো, প্রথমত সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট হবে, এ দ্বারা বি কে গুণ করো এ বি, এ দ্বারা সি কে গুণ করলে কি হবে এসি, এটা হবে आंसर। বুঝতে পারলো সবাই? যদি
আমাদের এখানে বলে কিউ ক্রস পি, কিউ ক্রস পি। তো দেখো কিউ এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে, বি কমা সি, ঠিক আছে, বি কমা সি এটা দেওয়া আছে ক্রস, এবং পির মান দেওয়া আছে কত, এ। তো আমরা এখানে লিখে নেব পির মানটা হচ্ছে এ। তুমি এখন নরমালি গুণ করে দিবা, দেখো গুণ করো, বি দ্বারা এ কে গুণ করলে বি এ, সি দ্বারা গুণ করে দিলে সি এ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা হবে অ্যান্সার। তাহলে পি ক্রস কিউ এর মান হবে এটা অ্যান্সার, কিউ ক্রস পির মান হবে এটা হবে অ্যান্সার। বুঝা গেল? পারবা না সবাই? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার, দেখো 8 খ, এ সেটের উপাদান দেওয়া আছে, বি সেটের উপাদান দেওয়া আছে, সি সেটের উপাদান দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি ক্রস সি বের করতে বলছে। তাহলে তুমি একটা কাজ করবা, ফার্স্ট টাইমে এ ক্রস বি করবা, তারপরে সি সি করবা, ঠিক আছে? তাহলে সলিউশনে চলে আসো, সলিউশন দেওয়া আছে, দেখো তো কি কি দেওয়া আছে। এ সেটের উপাদানগুলো দেওয়া আছে 3 4 5, বি সেটের উপাদান দেওয়া আছে কত বলো দেখি, 4 5 6, সি সেটের উপাদানগুলো দেওয়া আছে কত, এক্স কমা ওয়াই। এই মানটা কিন্তু আমাদের নরমালি দেওয়া আছে। আমি ফার্স্ট টাইমে এ ইন্টারসেকশন বি করব, তাহলে তুমি করো দেখি এ ইন্টারসেকশন বি। দেখো এ সেটের উপাদান দেওয়া আছে 3 4 5, ইন্টারসেকশন বির মান দেওয়া আছে 4 5 6। তাহলে আমি যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে বোঝাচ্ছে কমন সেট, সে তো সে, তাহলে কমন মানটা লেখো। তাহলে এখানে দেখো তো 3 3 নাই, 4 4 আছে, তাহলে আমি একটা 4 লিখে নেব। এখানে 5 5 5 আছে, আমি একটা 5 লিখে নেব। 6 6 নাই, তার মানে এইটা হবে। তো আমি এ ইন্টারসেকশন বির মানটা কিন্তু আমরা পাইলাম, এর সাথে সিটাকে ক্রস গুণন করতে হবে। তাহলে অতএব এ ইন্টারসেকশন বি ক্রস গুণন সি। তো এ ইন্টারসেকশন বির মানটা আমরা পাইছি কত, 4,5, ক্রস সির মানটা এখানে আছে কত, এক্স ওয়াই, এক্স ওয়াই আমরা কিন্তু এটা লিখে নিলাম। এখন তোমাকে ক্রস গুণন করতে হবে, কি করতে হবে, ক্রস গুণন। তাহলে বলো তো ভাইয়ারা, ক্রস গুণন করে ফেলো দেখি। 4 দ্বারা এক্স কে গুণ করলে 4, এক্স, 4 দ্বারা ওয়াই কে গুণ করলে কি হবে, 4, ওয়াই, 5 দ্বারা এক্স কে গুণ করলে 5, এক্স, 5, ওয়াই, ঠিক আছে? এইটা হবে এটার অ্যান্সার। বুঝতে পারলো সবাই? পারবে না? করেছিল কি? এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 9, এ ও বি যথাক্রমে 35 ও 45 এর সাধারণ গণনিক সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তার মানে তোমাকে ফার্স্ট টাইম 35 এবং 45 এর গুণনীয়ক মানগুলো বের করতে হবে। ওই মানটাকে তুমি কি করবা, প্রথমত ইউনিয়ন করবা, তারপরে সেকেন্ডলি ইন্টারসেকশন করতে হবে। বুঝতে পারছো সবাই? তাহলে দেখো সলিউশন আসো, সলিউশন 35 এর সাধারণ গুণনীয়ক সেট এ, তুমি এখানে লিখতে পারো যদি দেওয়া আছে এখানে, ওকে। এবং 45 এর সাধারণ গুণনীয়ক সেট দেওয়া আছে কত, বি দেওয়া আছে। আমি ফার্স্ট টাইমে 35 এর গুণনীয়কগুলো বের করব। অতএব 35 এর গুণনীয়ক গুলো হলো, আচ্ছা তাহলে মান বের করো। দেখো তো 35, ঠিক আছে, 1 গুণন 35, 35 একে 35, 5 7 কত হয় 35, 5 7, তার মানে আর কিন্তু কিছুই নাই। তাহলে গুণনীয়ক গুলো হলো কি 1 5 7 35। তাহলে আমি বলছি 35 এর গুণনীয়ক গুলো হলো এটা, আর 35 এর সাধারণ গুণনীয়ক সেট হচ্ছে এ। তাহলে আমি অতএব লিখে ফেলবো এ সেটে আওতায়ভুক্ত করো 1 5 7 35। আমি কিন্তু এ সেটের মানটা অটোমেটিক পেয়ে গেছি। বুঝতে পারলা সবাই? সেম ভাবে 45, তাহলে অতএব 45 এর সাধারণ গুণনীয়ক সেট বি। তাহলে আমি এখন 45 এর গুণনীয়কগুলো বের করব। 45, দেখো 45 কে কত হয় 45, ঠিক আছে, 3 15 কত হয় 45,
5 নং কত হয় 45, তার মানে সবগুলো কিন্তু এখানে গুণনীয়ক। তাহলে দেখো তো আমরা লিখব অতএব 45 এর গুণনীয়ক হলো, তাহলে কত আসছে দেখো 1 3 5 9 15 45 এটা, ঠিক আছে। তাহলে অতএব আমরা বি সেটের মানটা বের করব কত, সেটা আওতাভুক্ত করে নাও 1 3 5 9 15 45 এটা আসলো কিন্তু, বুঝতে পারলো সবাই? আচ্ছা এখন এটাকে কিন্তু তোমাকে কি করতে বলছে বলো দেখি, এ ইউনিয়ন বি করতে বলছে। তাহলে আমরা এ এবং বি কে প্রথমত সংযোগ সেট করব, তারপর ছেদ সেট করব। তাহলে আমরা এ ইউনিয়ন বি করে ফেলি। এ ইউনিয়ন বি এর মানটা দেখো, এর মান আছে 157 35 157 35 ইন্টারসেকশন। বি মান আছে 1359 1545 1545 এটা। আমরা এখন সংযোগ করব, সংযোগ মানে সবগুলো নিতে হবে। 1 1 একটা 1 কমন, 3 3 নাই 3 নিতে হবে, 5 5 একটা 5 কমন, 7 7 একটা 7 কমন, 9 9 নাই 9 কমন, 15 15 নাই 15 কমন, এখানে 35 কমন 45 কমন। এটা হচ্ছে অ্যান্সার। এটা আমি ইউনিয়ন করে নিলাম। তাহলে তোমাদের কাজ দেব একটা, তুমি এ ইন্টারসেকশন বিটা বের করে নিবা, ঠিক আছে। এর মান এটা, বির মান এটা, এটা থেকে ইন্টারসেকশন বের করবা, বের করে যেটা হবে ওটা অ্যান্সার। এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, এইটুকু শুধু এইচডব্লিউ দিলাম, ঠিক আছে। করবা, না পারলে আমাকে কমেন্টস করবা যে স্যার আমি এটা পাইনি, তখন তোমাদের আবার করে দেওয়া হবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট নাম্বার 10, 10 নম্বর অঙ্কটা মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক গরম গরম একটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় বারবার এসে থাকে, ঠিক আছে। হয় রাজশাহী, দিনাজপুর, বিভিন্ন যে বোর্ডগুলো আছে আসবেই কিন্তু, ঠিক আছে। তাহলে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শিখবা, ঠিক আছে। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 500 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশ্যই থাকে, তাদের সেটটা কত হবে। আবার দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট কত হবে বা তাদের সেট কত হবে, ঠিক আছে। সলিউশনে চলে আসো, কি করতে হবে দেখো সলিউশন। তাহলে আমরা লিখে নেব যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তা 31 অপেক্ষা বড়, এবং এই 346 থেকে 31 বিয়োগ করতে হবে -31, ও 556 থেকে 31 বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যে মানটা হবে, তা বিয়োগ করে দাও তো, বিয়োগ করলে আসতেছে কত 5 3 4 1 315। এখানে বিয়োগ করলে আসতেছে কত দেখো তো 5 5 থেকে 3 বিয়োগ করলে 2 525 এর সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। তাহলে কি হবে বলো দেখি, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তা 31 অপেক্ষা বড়, এবং 346 থেকে 31 বিয়োগ করবা এত, এবং 556 থেকে 31 বিয়োগ করবা এত, এর সাধারণ গুণনীয়ক সেট হবে, ঠিক আছে, বা সাধারণ গুণনীয়ক হবে। বোঝা গেল? পারবে না? আচ্ছা এখন ধরি, তোমাকে ফার্স্ট টাইমে ধরতে হবে যে 31 অপেক্ষা বড়, এবং এখন বাকি মান থাকলো কত 315।
315 এর সাধারণ গুণনীয়ক সেটের নাম দিলাম হচ্ছে এ, এটা আমি ধরে নিলাম। 31 অপেক্ষা বড় এবং পরেরটা মান আছে কত 525 এর সাধারণ গুণনীয়ক সেট ধরলাম হচ্ছে, এটার নাম দিলাম হচ্ছে বি। তার মানে তোমাকে এখন 315 এবং 525 এর সাধারণ গুণনীয়কগুলো বের হবে, ঠিক আছে? চলো বের করি। 315 এর সাধারণ গুণনীয়ক মানগুলো পাচ্ছি 315 গুণন 1, 3 দ্বারা গুণ করো 3, 105 গুণ করলে 315 হবে, 5 দ্বারা গুণ করলে 63 315 হবে। সেম ভাবে মানটা বের করতে হবে, 525টা এই মানটা বের করতে হবে। অর্থাৎ যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য করলে 525 আসবে এই মানটাই নিতে হবে এখানে সাধারণ গুণনীয়ক মানগুলো। তাহলে আমরা এখন লিখতে পারি এখান থেকে তুমি এখানে চলে আসবা যে অতএব আমি এ সেট বানাতে পারি। আমাকে কিন্তু এখানে কোশ্চেন বলছে দেখো তো কত অপেক্ষা বড়, আমাদের কিন্তু কি করছে এই যে 31 অপেক্ষা বড় মান নিতে হবে। 1 3 5 7 9 15 21 21 এই মান নেওয়া যাবে না। তাহলে আমরা এখান থেকে ওপরের মানটা নিয়ে নেব। তাহলে এ সেটের উপাদান সংখ্যা হবে 35 45 63 105 315, এটা এ সেটের মানগুলো হবে। অতএব আমি বি সেটের মানগুলো বের করব। এখানেও কিন্তু এই পর্যন্ত হবে না, আমার এখান থেকে উপরের মানটাকে কাউন্ট করতে হবে। তাহলে এখানে আছে কত 35 75 105 175 525 আমরা কিন্তু এ এবং বি সেটের উপাদানগুলো পেয়ে গেছি। এখন কোশ্চেন বলছে এদের সেট নির্ণয় করো, এদের সেট নির্ণয় করো বা তাদের সেট নির্ণয় করো। এই ক্ষেত্রে তোমাকে এ ইন্টারসেকশন বি বের করতে হবে। এর মান দেখো 35 45 63 105 315 ইন্টারসেকশন দেখো 35 75 105, তারপর আছে 175 525 এই মানটা। তাহলে দেখো এইটা এবং এইটার মধ্যে তোমার কমন মান যাচ্ছে কোনটা কোনটা দেখো তো। কমন মান যাচ্ছে এখানে 35, এখানে আছে 35, তো আমি লিখে নেব 35। তারপর যাচ্ছে এখানে 105, এখানে আছে 105, আমরা এখানে লিখে নেব 105। বাকি কোনো মান কি কমন আছে দেখো তো, আর কিন্তু কোনো কমন নাই। আচ্ছা আমরা এখানে 75 দুইবার লিখছি, 35 70 100 175, এটা 175, ঠিক আছে? তাহলে এখন দেখো এইটার মধ্যে কমন সংখ্যা যাচ্ছে কি 35 35 105 105, আর বাকিগুলো মান কমন যাচ্ছে না। তাদের সেট হবে 35, 105, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলা কি? পারবে না সবাই? করেছিল কি? এবার দেখো নেক্সট নাম্বার, এটা সেটের লাস্টতম অঙ্ক 12 নম্বর অঙ্কটা। তোমরা এই অঙ্কগুলো যে করলাম তার অঙ্কের আঙ্গিকে প্র্যাকটিস করবা, ঠিক আছে? দেখো নাম্বার 11, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল খেলে, খুব সুন্দর একটা অঙ্ক, এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। 2টি খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী 2টি খেলা পছন্দ করে না তা ভেন চিত্রের মাধ্যমে নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন খেলে কিন্তু ফুটবল। আমরা আগে ভেন চিত্রটাই আঁকে নেই, ভেন চিত্র আগে আঁকে নাও। হ্যাঁ, ভেন চিত্র আঁকে নাও। দেখো মোট শিক্ষার্থী, আচ্ছা কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে মোট শিক্ষার্থীকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, এস দ্বারা প্রকাশ করলাম। তাহলে 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল খেলে, ঠিক আছে? তাহলে আমরা দেখো এটার নাম দিলাম ফুটবল, এটার নাম দিলাম হচ্ছে ক্রিকেট। এটা একটা ঘটনা ঘটবে ফুটবলে, এটা একটা ঘটনা ঘটবে ক্রিকেটে। তাহলে 2টি বল, মোট সমষ্টি হচ্ছে এস, ঠিক আছে? তাহলে এস। তাহলে আমরা যে বলছে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে আমরা সলিউশনে লিখতে পারি মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থী সংখ্যা
আচ্ছা, মোট শিক্ষার্থীর সংখ্যাকে আমি এস দ্বারা প্রকাশ করলাম। এস ইকুয়াল টু আছে কতজন বলো দেখি ভাইয়েরা? মান আছে কতজন? 30 জন আছে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে 20 জন ফুটবল খেলে, তাহলে ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল খেলে এমন শিক্ষার্থী, এমন শিক্ষার্থী, ঠিক আছে। আচ্ছা, ফুটবল খেলে 20 জন, 15 জন খেলে ক্রিকেট, তাহলে ফুটবল খেলে এমন শিক্ষার্থী, ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল খেলা পছন্দ করে, পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, তাহলে আমি ফুটবলকে আমি এফ দ্বারা প্রকাশ করলাম, এমন শিক্ষার্থীর সংখ্যা ছিল 20 জন, আমরা লিখে ফেললাম এখানে 20 জন, বুঝতে পারলাম। আচ্ছা, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, তাহলে ক্রিকেট ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা, ক্রিকেটকে আমি সি দ্বারা প্রকাশ করলাম, পছন্দ করে কয়জন বলো দেখি? 15 জন, আমি কিন্তু এখানে 15 লিখে ফেললাম, 15 জন, ঠিক আছে। আচ্ছা, দুইটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 10 জন, লেখো দুইটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি P2 দ্বারা আখ্যায়িত করলাম, P2 ইকুয়াল টু ধরে নিলাম কয়জন? 10 জন, আমি এটার নাম দিলাম 10 জন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে বলছে কতজন শিক্ষার্থী দুইটি খেলা পছন্দ করে না তা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেখো, ফুটবলে ঘটনা ঘটতে পারে, আমি ধরে নিলাম P1, আর দুইটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর নাম দিলাম আমি এখানে P2, এবং এই যে ক্রিকেট খেলা, ক্রিকেট এটা পছন্দ করে এটার নাম দিলাম আমি হচ্ছে P3। আমাকে যেহেতু বলছে যে কতজন শিক্ষার্থী দুইটি খেলা পছন্দ করে না, তা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো, যেটা পছন্দ করবে না এটার নাম দিলাম আমি হচ্ছে P4, দিয়ে আমি ভেন চিত্রটা রাখালাম। এখন তুমি মানগুলো বের করতে পারো, যে এখন ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল, শুধু ফুটবল, এখন শুধু ফুটবল খেলা পছন্দ করে, পছন্দ করে, তাহলে এমন এটার নাম দিলাম হচ্ছে P1, তাহলে আমি P1, তাহলে ফুটবল সংখ্যা ছিল কয়টা? 20, আমি লিখবো 20, আর উভয় বিষয় ছিল কত? 10, তাহলে P2, P2 মান কত? 10, তাহলে আমি এখানে লিখতে পারি, আচ্ছা আমি সংখ্যা দ্বারাই প্রকাশ করি, এটা F মাইনাস হচ্ছে P2, F এর মানটা আমরা বের করছি ফুটবল কত? 20, P2 এর মান ছিল কত? 10, আমরা বিয়োগ করলে কত পাচ্ছি? 15, তাহলে 15 জন শিক্ষার্থী শুধু ফুটবল খেলাই পছন্দ করে। এখন শুধু শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, পছন্দ করে, আচ্ছা ক্রিকেটে দেওয়া আছে P3, আমি লিখবো P3। আচ্ছা দেখো, ক্রিকেট শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, তাহলে আমরা দেখো তো কি লিখবো? ক্রিকেটের মান ছিল সি, তাহলে আমি লিখবো সি মাইনাস উভয় বিষয় ছিল P2, আমরা লিখলাম কিন্তু এখানে P2। তাহলে দেখো, ক্রিকেটের সির মান ছিল 15 জন, আর উভয় বিষয়ে মান ছিল কত? P2 মান 10 জন, তুমি এখানে বিয়োগ করলে 500 কত? 5 জন, তাহলে ক্রিকেট খেলা পছন্দ করে কিন্তু 5 জন। তাহলে এখন এখানে আমি বলতে পারি, দেখো শুধু একটি খেলা পছন্দ করে, একটি খেলা পছন্দ করে, তাহলে এখন দেখো কি করতে পারি, তাহলে P1 P2 P3 যোগ করো, P1 প্লাস P2 প্লাস এখানে P3, P1 এর মানটা আছে কত? 15, P2 মান 10, 5, তাহলে এখন দেখো তো 15, আচ্ছা কত আসলো? 20 থেকে P2 মান ছিল 10, 20 থেকে 10 বিয়োগ করলে এখানে আমাদের 10 হয়, ওকে, 20 থেকে 10 বিয়োগ করলে কিন্তু এখানে আমাদের 10 হয়, 20 থেকে 10 বিয়োগ করলে 10 হয়, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 10, উভয় বিষয় ছিল কত?
উভয় বিষয়। আচ্ছা, উভয় বিষয় P2 এর মান এখানে দেওয়া ছিল কত 10, আমরা লিখলাম 10। P3 এর মান এখানে আমরা পাইছি কত 5, লিখলাম 5। যোগ করে দাও 20 কিন্তু 5 আসতেছে। তাহলে শুধু একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 25 জন। তাহলে আমরা লিখতে পারি দুটি খেলা পছন্দ করে না, খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থী সংখ্যা তাহলে দেখো তো মোট সমষ্টি কয়জন ছিল 30 জন। 30 জন আর একটি খেলা পছন্দ করে কয়জন 25 জন। ঠিক আছে, আহা 30 জন একটি খেলা পছন্দ করে কয়জন 25 জন। 25 জন। ঠিক আছে, দুটি খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা, তাহলে মোট সমষ্টি ছিল কয়জন 30 জন। আমরা লিখবো 30 মাইনাস একটি খেলা পছন্দ করেছিল কয়জন 25 জন। তাহলে বিয়োগ করে দাও, তাহলে আসতেছে 5 জন। তাহলে এটাই হবে উত্তর, তার মানে দুটি খেলা পছন্দ করেছে না 5 জন। বোঝা গেল কি? পারবে না সবাই? পরের অঙ্কটা HW থাকবে, এটা আমাদের লাস্টতম ক্লাস। এরপর তোমরা ক্লাস পাবা ফাংশন। আমরা আগে বোর্ড বইয়ের অঙ্কগুলো ক্লিয়ার করে ফেলতেছি। আমরা আগে প্রথমত বোর্ড বইয়ের অঙ্কগুলো ক্লিয়ার করতেছি, তারপর সৃজনশীল এবং এমসিকিউ চলে আসবো। ঠিক আছে, ধামাকা অঙ্ক থাকবে। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।